এবিসি রেডিও এফএম 89.2 শুরু হয়ে গেছে কুয়াশার সঙ্গে আছে শারমিন এবং প্রতিবারের মতো এবারও আছে দুটো চমৎকার গল্প। অর্থাৎ প্রথম ঘন্টা যে গল্পটি রয়েছে সেটি পড়ে শোনাবে সেতু এবং আমি গল্পটির নাম জানিয়ে দিচ্ছি। প্রথম গল্পটির নাম হচ্ছে আজহার মথুরার গল্প, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এখন শুনবো গল্পটির প্রথম অংশ, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে চলে যাব দ্বিতীয় বা শেষ অংশে, তারপর আবারও ফিরছি। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, যেখানে চলছে কুয়াশা এবং সাথে আছে শারমিন। ফিরছি একটু পর। বর্ধমান সদরঘাটে দামোদর নদের বিস্তৃত বালুকা বেলার ওপারে পলেমপুর নামে একটা গ্রাম আছে। পলেমপুরের পূর্ব নাম ছিল পালোয়ানপুর। এখন কিন্তু পালোয়ানপুর বললে কেউ চিনতে পারবে না, বলবে পালোয়ানপুর সে কোন গ্রাম বটে। তবে প্রবীণ যারা তারা অবশ্য সে কথা বলবে না, শুধু বর্তমানের সঙ্গে অতীতের তুলনা করে দুঃখ সুখের হিসেব নিকেশ করবে। এই পালোয়ানপুর গ্রামেই আজাহার আর মথুরা নামে দুজন পালোয়ান থাকত। আজাহার ছিল মুসলমান, মথুরা হিন্দু। আজাহারের আসল বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার এক গ্রামে, আর মথুরা ছিল বর্ধমান জেলারই লোক। মথুরার পূর্বপুরুষরা এই বর্ধমান জেলাতেই পালোয়ানপুরে জন্মেছে, মরেছেও। তবে মানুষের মতো মানুষ হয়ে থাকেনি তারা, ঠ্যাঙারিগিরি করে ডাকাতি করে জীবন কাটিয়েছে। কাজেই মথুরাও সেই রক্তের ছেলে, তাই সে মস্ত বীর হয়ে উঠল। সোনারুন্দির জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়ে মথুরার বাবার সঙ্গে আজাহারের বাবা কাশেম আলীর পরিচয় হয়। ব্রিটিশ তখন রাজত্ব করছে এদেশে। সেই সময় কোন এক ক্ষেত্রে ডাকাতির অভিযোগে কাশেম আলী ধরা পড়ে এবং তার ফাঁসি হয়। মথুরার বাবা তখন আজাহারকে নিজের কাছে নিয়ে আসেন এবং মথুরার সঙ্গে অত্যন্ত স্নেহে লালন পালন করেন। আজাহার আর মথুরা দুজনে একসঙ্গে বড় হয় অভিন্ন হৃদয় বন্ধু হয়ে উঠল। দুজনেই হয়ে উঠল বীরের মতো বীর, চেহারা হলো বুনো মেষের মতো। তবে দিনকাল খারাপ হওয়ায় ডাকাতির জাত ব্যবসা তারা ধরল না, তারা গেল অন্য পথে। শরীরের মধ্যে অসুরিক শক্তি সঞ্চয় করবার জন্য উঠে পড়ে লাগলো তারা। গ্রামের প্রান্তে নদীর ধারে কুস্তির আখড়া হলো তাদের। সেইখানে চলল নিষ্ঠার সঙ্গে দুজনের শক্তি সঞ্চয়ের মহড়া। ডন বৈঠক দিয়ে মুগুর ভেজে কুস্তি করে অল্প দিনের মধ্যেই দুজনে দুটো অসুর হয়ে উঠল। যখন তারা বুঝল যে তাদের সঙ্গে গায়ের জোরে পেরে উঠবে এই অঞ্চলে এমন কেউ নেই, তখন একদিন আজহার বলল, চল মথুরা, এইবার আমরা ঠাঙা লাঠি ধরে চারিদিক দাপিয়ে বেড়াই। মথুরা বলল, আরে না, আরে আমার মাথায় অন্য এক মতলব আছে, চুপ কর। আজহার বলল, কিরকম? চুরি ডাকাতি বড় বাজে কাজ, ও কাজ আর করবো না। তাহলে কি করবি তুই? কিছু একটা তো করতে হবে নাকি? হ্যাঁ, সে কিছু একটা বুদ্ধি আমার মাথায় এসেছে, আর সে বুদ্ধিটা কাজে লাগাতে পারলে আমাদের পেটও ভরবে, খাতিরও পাবো। বেশ বুক ফুলিয়ে চারিদিক ঘুরে বেড়াবো আমরা। আজাহারের আর তস হয়েছিল না, বলল, বলিস কি রে? তো এরকম মতলব মাথায় যখন এসেছে তখন বলেই ফেল না, দেখি কি করতে চাস। মথুরা বলল, আমরা দিঘির জয় বেরোবো। আজাহার হতাশ হয়ে বলল, দূর, তাতে কি হবে? মথুরা বলল, আরে আগে শোনাই না কি বলতে চাই। বল। আমরা দিঘিজয় বেরোবো মানে কি? একেবারে অশ্বমেধের ঘোড়ার মতো ঘুরে বেড়াবো। অর্থাৎ আমরা এমন চ্যালেঞ্জ নেব যে তাতে আমাদের দুজনের বাজিমাত হবে। হ্যাঁ, সেই চ্যালেঞ্জটা কি শুনি? চ্যালেঞ্জটা হলো আমরা চারদিক রটিয়ে দেব যে আমরা প্রত্যেক গ্রামে গিয়ে সেখানকার মাস্তানদের সঙ্গে লড়াই করতে চাই। শামিয়ানা খাটিয়ে সকলে চোখের সামনে লড়াই হবে আমাদের। সেখানে শক্তি পরীক্ষায় যদি কেউ আমাদের হারাতে পারে তবে আমরা তার কাছে দস্তখত লিখে নথি স্বীকার করে চলে আসবো। আর যদি না পারে তবে সেই গ্রামের লোকদের আমাদের কাছে বর্ষতা স্বীকার করে রূপোর মেডেল ঝুলিয়ে দিতে হবে আমাদের গলায়। মেডেলের গায়ে সেই গ্রামের নাম খোদাই করা থাকবে, লেখা থাকবে আমরা পরাজিত। আজহার বলল, শুধু তাই নয়, মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দিয়ে আসবো। মথুরা বলল, না, তা করবো না। সেই পরাজয়ের খেসারত স্বরূপ নগদ 100 টাকা দিতে হবে আমাদের। আজহার তো লাফিয়ে উঠল শুনে। মাশাল্লাহ, মাশাল্লাহ, ঠিকই বলেছিস ভাই তুই। মথুরা বলল, এতে আমাদের পেটও ভরবে, টাকাও হবে। টাকা দিচ্ছে বরং বেশি রোজগার হবে এতে। লোকে আমাদের ঘৃণা না করে ভক্তি করবে, পুলিশও পেছন লাগবে না। বেশ বহাল তবিয়তে রাজত্ব করবো আমরা, কি বলিস? আর যেখানে যে দেশেই যাই না কেন জয় আমাদের হবেই। আজহার বলল, বটেই তো, কে পারবে আমাদের সঙ্গে বল? মথুরা বলল, আমি তো আমার এই সারাসির মতো হাত দুটো দিয়ে যাকে ধরবো তাকে একবার বেঁকিয়ে দেবো। আজহার বলল, আর আমি কি করব? আমার এই এক হাতে যার মাথাটা একবার ধরবো
আমার হাতের ভেতরে তার মাথাটা গুড়িয়ে একেবারে ছাতু করে ফেলবো। আজাহার আর মথুরা দুজনেই মনে মনে এই ফোন দিয়েছে লোক মুখে সেই সব কথা জায়গায় প্রচার করে দিল। একেই তো আজাহার আর মথুরার গায়ের জোর এত বেশি ছিল যে সেই ভয়ে সবাই তটস্থ হয়ে থাকত। তার উপর তাদের এই প্রস্তাবের কথা শুনে ভয়ে পিলে শুকিয়ে গেল আশেপাশের গ্রামের লোকদের। আজাহার মথুরার সঙ্গে শক্তি পরীক্ষায় জয়লাভ করতে হবে, কিন্তু সেই পরীক্ষায় এগোবে কে? জমের মতো এমন দুজন বিভীষিকার সামনে গিয়ে কে দাঁড়াবে? কেই সাহস করে না। গ্রামে গ্রামে তখন স্যাকরারা গিয়ে রূপর মেডেল তৈরি করতে লাগলো। সোনার চেনে গাঁথা হবে সেই রূপর মেডেলের মালা। সেই মালা দুলবে আজাহার আর মথুরার গলায়। রোদ লেগে আলো লেগে ঝলমল করবে সেই মালা। গ্রামের লোকেরা চাঁদা তুলতে শুরু করলো, কেননা শুধু মেডেল দিলেই তা হবে না, তার সঙ্গে সেলামি বা প্রণামী হিসাবে দিতে হবে 100 টাকা। না দিয়ে উপায়ই বাকি। দুজন অসুরের হাতে বেঘরে প্রাণ দেওয়ার চেয়ে নতি স্বীকার করা অনেক ভালো। আজাহার মথুরার মতো বীর কালে ভদ্রে জন্মায়, অতএব জেনে শুনে তাদের সঙ্গে পাল্লা দিতে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আজাহার মথুরা প্রথমেই গেল সগরাইতে। এখান থেকে দুটো রাস্তা বেঁকে গেছে দুদিকে। বাঁহাতি রাস্তাটা সোজা চলে গেছে বন্যান, বায়না আর কারেলা ঘাটের দিকে। তারপর আর পথ নেই। দামোদর পার হয়ে উঠতে হবে জামালপুরের ঘাটে। আর ডানহাতি মানে সোজা দক্ষিণমুখ রাস্তাটা চলে গেছে একলক্ষী বুলচাঁদ মোগলমারি হয়ে জাহানাবাদ, যেটা কিনা আরামবাগ বলা হয়। আজাহার মথুরা ঠিক করলো সগরাই হয়ে সোয়ারা বাজার হয়ে সোজা রাস্তা ধরে জাহানাবাদের দিকে চলে যাবে। এই ভেবে সগরাইতে গিয়ে উঠল তারা। সগরাই গ্রামের লোকরা তো ভয়ে অস্থির। যাই হোক, রাত্রিবেলা মস্ত সামিয়ানার নিচে আজাহার মথুরার হাতে হাত মিলিয়ে দাঁড়ালো। ঢাক আর কাশিতে লড়াইয়ের বাজনা উঠল। আসরে মাথা হেট করে ঢুকলো ভুবন সর্দার। ভুবন সর্দার এই অঞ্চলের নাম করা ডাকাত। আজাহার বলল, কি সর্দার, লড়বে নাকি? ভুবন বলল, না হুজুর, কি বলেন? মথুরা বলল, সে কি? ভুবন বলল, আমি আপনাদের দাস। আজাহার সবাইকে শুনিয়ে বলল, তোমরা শোনো হে, বিখ্যাত ভুবন সর্দার বলছে সে নাকি আমাদের দাস। সবাই বলল যে আমরা সাক্ষী, আমরাও আপনাদের কাছে আমাদের নথি স্বীকার করছি। মথুরা বলল, তাহলে আমাদের রূপর মেডেল নিয়ে এসো। আজাহার মথুরার গলায় আংটা দেওয়া সোনার চেইন ছিল, তাতে এঁটে দেওয়া হলো রূপর মেডেল, একটা আজাহারকে একটা মথুরাকে। মথুরা ভুবন সর্দারকে বলল, এরকম ক্ষমতা নিয়ে তুমি মানুষ মারো? কি করব বলুন, এ যে আমাদের জাত ব্যবসা। আজাহার বলল, ঠিক আছে, এবার থেকে এ ব্যবসা ছেড়ে অন্য কিছু করো। মনে রেখো, এটা তোমার প্রভুর আদেশ। হুজুর মা বাপ বলে ভুবন তার লাঠি মাটিতে নামিয়ে রেখে বলল, এই নামালাম লাঠি, আর এ কাজ করব না। আজাহার মথুরা এবার গেল আমলেতে। আমলের মোনা ঘোষ আর পোনাপান ছিল নাম করা পালোয়ান, যেমন শক্তিমান তেমনি দুর্ধর্ষ। আমলে বাজারে লড়াইয়ের আসরে দুপক্ষ মুখোমুখি দাঁড়ালো। একদিকে আজাহার মথুরা, অন্যদিকে মোনা পোনা। আজাহার বলল, কিরে মোনা, লড়বি নাকি? মোনা বলল, আলবত লড়ব। মথুরা পোনাকে বলল, কি তুই? এক হাত হয়ে যাক না, মন্দ কি? আজাহার মথুরা বলল, এখনো ভেবে দেখ। মোনা পোনার এই অঞ্চলে খাতে ছিল খুবই, কাজেই কিছুতে তারা হার স্বীকার করতে সাহস পাচ্ছিল না। অথচ মুখে বললেও ভয়ে বুকের ভেতরটা টিপটিপ করতে লাগলো তাদের। বলল, বললুম তো আমরা নাকি? আজাহার মথুরা বলল, তোরা তো এখনই তোতলাতে শুরু করেছিস, এরপরে কি করবি? দর্শকদের ভিতর থেকে একজন বলল, এরপরে পাকে শুয়ে গড়াগড়ি খাবে। মোনাপোনা বুঝলো হাওয়া খারাপ, বলল, না ভাই, সাহস পাচ্ছি না, ক্ষমা করো তোমরা, আমরা হার স্বীকার করছি। শুধু তাই নয়, বরাবরের জন্য গ্রাম ছেড়েও চলে যাচ্ছি আমরা। কেননা পরাজয় স্বীকার করে এই গ্রামে মাথা উঁচিয়ে আমরা আর থাকতে পারবো না। শুধু গ্রামে কেন, এই তল্লাটেও থাকতে পারবো না।
সঙ্গে সঙ্গে ঢাকের বাদ্যি তুমুল ভাবে বেজে উঠে আজাহার মথুরার জয় ঘোষণা করল। গ্রামের লোকেরা আজাহার মথুরার পায়ের তলায় 100 টাকা রেখে গলায় ঝুলিয়ে দিল সেই রূপার মেডেল। তারপর সারা রাত ধরে আজাহার মথুরাকে নিয়ে শোভাযাত্রা করে চারিদিক প্রদক্ষিণ করল। পরদিন আজাহার মথুরা আবার রওনা হলো অন্য দেশের দিকে। আজাহার মথুরার নামে তখন এমন বিভীষিকা লেগে গেছে চারিদিকে যে কোনো পালোয়ানি তার মাতব্বরি করতে সাহস পায় না। যে শোনে আজাহার মথুরার নাম সেই গা ঢাকা দেয়। অতএব লড়াই আর হয় না। আজাহার মথুরা টাকার বান্ডিল নিয়ে মেডেল ঝুলিয়ে ঘুরতে থাকে। দেশ দেশান্তরে তখন নাম ছড়িয়ে পড়েছে তাদের। তাদের নিয়ে মুখে মুখে ছেলে ভুলানো ছড়াও বেরিয়ে গেল কত। ছড়া শুনে দুষ্ট ছেলেরা কান্না ভুলে মায়ের বুকে মুখ লুকোতো। যে কেউ বলতো যে ওই আজাহার আসছে, ওই মথুরা আসছে, অমনি ছেলেমেয়েরা ভয়ে মা বাবাকে জড়িয়ে ধরত। যাই হোক, আজাহার মথুরা এভাবে ঘুরতে ঘুরতে একদিন উচালনের প্রান্তে এসে হাজির হলো। উচালন হলো বর্ধমান জেলার একটা গ্রাম। বাঁধা সড়ক ধরে সোজা গ্রামের ভেতর দিকে চলে গেছে একটা রাস্তা। সেই রাস্তার ধারে একটা প্রকাণ্ড বটগাছের নিচে বসলো দুজন। তখন গ্রীষ্মকাল, বেশ ফুরফুর করে বাতাস বইছিল। আজাহার মথুরার ক্লান্তি দূর হয়ে গেল সেই বাতাসে। আজাহার বলল, এবার কিন্তু একঘেয়ে লাগছে সব। যেখানে যাই সেই একই ব্যাপার। কেউ আর লড়াই করতে চায় না, নাম শুনলে ভয় পালায়, নয়তো নতি স্বীকার করছে। এসব কথা বলতে বলতে একসময় তারা দেখতে পেল রোগা বেটে কালো মতো একটা লোক নিজের মনে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে। লোকটিকে দেখতে পেয়ে আজহার ডাকলো, ও ভাই শোনো। লোকটি উত্তরও দিল না, ফিরেও তাকালো না। আজহার আবার ডাকলো, ও ভাই। মথুরা ডাকলো, জয় শুনছো? লোকটি এবার গান থামিয়ে শীষ দিতে দিতে ওদের দিকে এগিয়ে এলো। তারপর মাথার ঝাঁকড়া চুল নাড়িয়ে দু হাত কোমরে রেখে কায়দা মাফিক ভাবে দাঁড়িয়ে বলল, আমায় ডাকছেন নাকি? কুয়াশা কুয়াশা কুয়াশা। ABC FM 89.2. We play the coolest music. কুয়াশা কুয়াশা কুয়াশা। আজাহার বেশ ভারী কি গলায় বলল, হ্যাঁ তোমাকেই ডাকছি, কেননা এখানে তুমি ছাড়া তোর কেউ নেই আমরা দেখতে পাচ্ছি। কি দরকার বলুন? মথুরা বলল, তুমি কি এই গ্রামেই থাকো? আগে হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম বাঁকা। বাঁকা? সে আবার কেমন নাম? এরকমই নাম। আমি নামেও বাঁকা, কাজেও বাঁকা। বাগদিপাড়ায় থাকি, সবাই আমাকে বাঁকা বাগদি বলে। মথুরা বলল, বেশ, তা দেখে তো তোমাকে বেশ ভালো লোক বলে মনে হচ্ছে নাকি? আগে ভালো লোক আমি মোটেও নই। আমার সঙ্গে কেউ বেগড়াই করলে আমি তার সঙ্গে বাঁকা ব্যবহার করি। সে তো খুব ভালো। তা বলছিলাম কি যে আমরা অনেক দূর থেকে এসেছি, আজ রাত্রে তোমাদের গ্রামে অতিথি হতে চাই। খুবই ভালো কথা, অতিথি হন, কোনো আপত্তি নেই। মথুরা বলল, তা তুমি গ্রামে গিয়ে একটু খবর দিতে পারো? অতিথি হবেন, এর জন্য খবর দিতে যাবে কে? গ্রামে যান, যার বাড়ি ইচ্ছে উঠুন, কেউ না করবে না। অত্যন্ত অতিথি বৎসল গ্রাম আমাদের, বুঝতে পেরেছেন? মথুরা বলল, আরে তবু যাও না, একটু গিয়ে একটু খবর দিয়ে এসো না ভাই। লোকটি বেশ প্রসন্ন হয়ে বলল, আচ্ছা যাচ্ছি। এত করে বলছেন যখন, বলে সে যাওয়ার উপক্রম করতেই আজহার বলল, ওহে শোনো। লোকটি ফিরে তাকালো, বলুন। আর একটা কথা বলবো তোমাকে। আবার কি কথা? তোমাদের গ্রামে যদি তেমন পালোয়ান গোছের কোনো লোক থাকে, তবে তাকেও একটু তৈরি থাকতে বলো। লোকটি এবার অবাক হয়ে বলল, কেন? আমরা তার সঙ্গে লড়াই করব। আজাহারের কথায় লোকটির এবার সন্দেহ হলো খুব। সে আরেকটু কাছে গিয়ে সে কপালটা ঈষৎ কুঁচকে বলল, তার মানে? আজাহার বলল, মানে অবশ্য একটা আছে, সে তোমার জানার দরকার নেই। যাও, তুমি গ্রামে গিয়ে খবর দাও। লোকটি বলল, সে আবার কেমন কথা? আপনারা কে, কি আপনাদের পরিচয়, কিছু না জেনে আমি তো গ্রামে যাব না। সে তোমার জানার কোনো দরকার নেই। দরকার নেই মানে? আপনারা অতিথি হতে চাইছেন, ভালো কথা, কিন্তু অতিথি হয়ে আবার লড়াই করবার প্রস্তাব করছেন কেন? আগে আপনাদের পরিচয় দিন, তারপর আমি গ্রামে যাব। আজহার বলল, আমাদের পরিচয় পেলে তুমি অজ্ঞান হয়ে যাবে, যা বলি তাই করো। লোকটি রেগে মেগে বলল, হ্যাঁ, অজ্ঞান হয়ে যাব না, হাতির মাথা হয়ে যাব আমি। আপনাদের পরিচয়টা দিয়েই দেখুন না, অজ্ঞান হই কি হই।
তখন দেখতে পাবেন আপনি। আজহার বলল, আমরা পালোয়ানপুরের লোক, আমাদের নাম আজহার মথুরা। তাতে কি হয়েছে? মথুরা বলল, কেন আমাদের নাম শোনি তুমি? না, অমন বিচকেল নাম আমার বাবাও কখনো শোনেনি। মথুরা কটমট করে তাকালো লোকটির দিকে। ইচ্ছে হলো এক ঘুষিতে লোকটার মুখটাকে ফাটিয়ে দেয়। লোকটি বলল, চোখ রাঙালে কি হবে, ও নাম শুনিনি। যাক, এবার আপনার অভিপ্রায়টা খুলে বলুন দেখি। লোকটির কথা শুনে আজহারের মাথা তো গরম হয়ে উঠল। যাদের নাম শুনলে বাঘে গরুতে এক খাটে জল খায়, তাদের নাম জানে না এমন বেকুব কেউ যে কোথাও থাকতে পারে তা তাদের জানাই ছিল না। আজহার আর মথুরার মধ্যে মথুরার মাথাটা ছিল একটু ঠান্ডা। সে অতি কষ্টে আজহারকে শান্ত করে লোকটিকে তাদের উদ্দেশ্যের কথা এক এক করে সব খুলে বলল। সব শুনে লোকটি বলল, ও এই কথা, তোমরা বুঝি দেশে দেশে গিয়ে সব কাজ করে বেড়াচ্ছ? তা তোমরা তো একটি চরেরও খোঁজ দেন নাও বাপু। তোমাদের আবার লড়াইয়ের শখ কেন? আজহার রেগে গিয়ে বলল, তুমি একটু মুখ সামলে কথা বলবার চেষ্টা করো। লোকটিও রেগে বলল, কেন, ভয়ে নাকি? কে হ্যাঁ তুমি যে তোমার সঙ্গে মুখ সামলে কথা বলতে হবে? আজহার বলল, আমাদের এই চেহারা দেখলে জমের বুক পর্যন্ত শুকিয়ে যায়, আর তুমি বলছো কিনা আমরা একটি চরের খদ্দেরও নই। যা ঠিক তাই তো বলছি। মথুরা ফিসফিস করে আজহারকে বলল, বেশি খচমচ করিস না সঙ্গে, বেটার বোধ হয় মাথা খারাপ আছে, বুঝতে পেরেছিস? লোকটি সে কথা শুনতে পেয়ে বলল, মাথা খারাপ আমার নয়, মাথা খারাপ তোমাদের। এখনো বলছি যে ঘরের ছেলে ভালোই ভালো ঘরে ফিরে যাও, নাহলে একবার যদি ঠেঙাতে আরম্ভ করি তো সহজে কিন্তু ছাড়বো না। এরপরে আর সহ্য করা যায় না। ছোট মুখে বড় কথা কে কবে সহ্য করেছে? আজহারের সারা শরীরে যেন জ্বালা ধরে গেল। তেড়ে মেরে উঠে দাঁড়ালো সে। লোকটি চোখ রাঙিয়ে বলল, এই বেশি রোয়াব নেবে না। মথুরাও তখন উঠে দাঁড়িয়েছে। লোকটির রাগ তখন আরো বেড়ে গেল। বড্ড গরম দেখছি যে, ওসব আমার কাছে দেখিও না, বুঝেছ? এই উচালনের নাম করা মাস্তান আমি। অনেক আচ্ছা আচ্ছা লোককে ঘায়েল করে দিয়েছি। বেশি বাড়াবাড়ি করলে এক্ষুনি ঠান্ডা করে দেব। আজহার মথুরা তো ভেবেই পেল না যে লোকটির সত্যি মাথা খারাপ কিনা। মথুরা ব্যঙ্গ করে বলল, ওরে আজহার, একটা ইঁদুরের গর্ত দেয়, গিয়ে লুকিয়ে পড়ি, উনি আমাদের ঠান্ডা করে দেবেন। লোকটিও ধমকে উঠল অমনি। চুপ করো বেটা, বদমাস কোথাকার, টিটকিরি মারছে আবার। মথুরা বলল, দেখো আমরা অনেক সহ্য করেছি, আমি ইচ্ছে করলে এখনই এক হাতে তোমাকে টিপে মেরে ফেলতে পারি। তা মারবে না? দেখবো তোমার কত মায়ের দুধ খেয়েছো। না না, চুনোপুটি মারা আমাদের কাজ নয়, আর ছুঁচো মেরেও আমরা হাত গন্ধ করতে চাই না। যাও, যা বলছিস শোনো, গায়ে গিয়ে খবর দাও। লোকটি বেদম খেপে গেছে। তখন বলল, খবর টবর শিখে রাখো, আগে আমার সঙ্গে মোকাবিলা করো, তারপর খবর। আমাকে এক হাতে টিপে মারবে বলেছো যখন, মারো আগে, তারপর খবর। আজহার বলল, আমাদের ফের ঘাটাচ্ছ তুমি? ঘাটাবার কি আছে? মারবো যখন বলেছো তখন মারো। তুমি আমাকে এক হাতে টিপে মারবে, আর আমি তোমাদের দুজনকে দু হাতে টিপে মারবো। এসো, এগিয়ে এসো। আজহার আর থাকতে পারল না। এরপর রেগে গিয়ে ঠাস করে লোকটার গালে মারল এক চড়। কিন্তু কি আশ্চর্য, যে চড় খেয়ে বহু আচ্ছা আচ্ছা লোকেরও ভুবন অন্ধকার হয়ে গেছে, সেই চড় বেমালুম হজম করে লোকটি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল আজহার মথুরার উপর। তারপর দু হাতে দুজনকে ধরে হির হির করে টেনে নিয়ে গেল একটা ধান কাটা মাঠের মধ্যে। সেই মহাশক্তিমান দুটো মানুষ তো হতভম্ব হয়ে গেল। এও কি সম্ভব? এই যে বিশ্বাসই করা যায় না। লোকটির কিন্তু কোনো কিছুতে ভ্রুক্ষেপ নেই। মাঠে নামিয়েই শুরু করলো তার খেলা। দু হাতে দুজনের চুলের মুঠি ধরে অবিরাম ঠোকাঠুকি শুরু করলো। তার উপর কিল, চড়, লাথি, ঘুষিও চলল বেপরোয়া ভাবে। আজহার মথুরা অমন মার জীবনে খায়নি। মারের চোটে তারা তখন বাবারে মারে করতে লাগলো। লোকটি বলল, কেমন আরাম লাগছে? তখন বলেছিলাম না, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। ভালোই ভালো ফিরে গেলেই পারতিস তোরা, যেমন গেলি না, এবার তার ফল ভোগ কর। আজহার বলল, লক্ষ্মী দাদা আমার, এবারের মতো রেহাই দাও, আমাদের ঘাট হয়েছে ভাই। লোকটি বলল, পাগল নাকি মাথা খারাপ? এত সহজে আমি ছাড়ি কখন? এ তো কেবল শুরু রে। মথুরা বলল, তোমার দুটি পায়ে পড়ি ভাই, তোমার কথা না শুনে সকবারই হয়েছে আমাদের। আজহার বলল, আর কখনো আমরা কারোর সঙ্গে লড়াই করতে যাব না, তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই।
ঠিক বলছিস তো তোরা? আজহার বলল, খোদার কসম, আর কখনো এসব করতে পারবি না তো? না। 3 সত্যি কর। করলাম। লোকটি বলল, দেখলি তো আমার নামের মহিমা? আমি আগেই বলেছি যে আমার সঙ্গে বাঁকা ব্যবহার করলেই আমি বেঁকিয়ে দেবো একেবারে। আমার নাম বাঁকা বাগদি। যাক, এবার কান ধরে 10 বার উঠবস কর। আজহার মথুরা তাই করলো। লোকটি এবার ওদের ছেড়ে দিয়ে বলল, যা বেটারা, খুব বেঁচে গেলে এ যাত্রা। আজকের মতো গায়ে গিয়ে জিরিয়ে নি, কাল সকালেই পালাবি এখান থেকে। আর কখনো যদি এর ত্রিসীমায় দেখি তো একেবারে শেষ করে ফেলবো। এই বলে আবার নিজের মনে গান গাইতে গাইতে প্রস্থান করলো লোকটি। সন্ধ্যা পার হয়ে রাত্রি হয়েছে তখন। আজহার মথুরা অতি কষ্টে হাঁপাতে হাঁপাতে গ্রামে গিয়ে ঢুকলো। গ্রামের চণ্ডী মণ্ডপের কাছে গিয়ে ধপাস করে উপর হয়ে পড়লো দুজন। মাতব্বর ব্যক্তিরা তখন মজলিস করছিল চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসে। ওদের এভাবে পড়তে দেখেই উঠে এলো সব। গ্রাম শুদ্ধ লোক হই হই করে ছুটে এলো। সবাই জিজ্ঞেস করলো, ব্যাপার কি? গ্রামের প্রধান ভোলা চক্রবর্তী বললেন, আপনারা কে মশাই বলেন তো? মথুরা অতি কষ্টে বলল, একটু জল। সঙ্গে সঙ্গে জল এলো। আজহার মথুরার চোখে জলের ঝাপটা দিতে লাগলো সবাই। একজন বলল, আপনারা কি পালোয়ানপুরের বিখ্যাত বীর আজহার মথুরা? আপনাদের গলার সোনার চেনে রূপর মেডেল রয়েছে দেখছি। আজহার মথুরা বলল, হ্যাঁ ভাই, আমরা তারাই। তা এমন দশা কে করলো আপনাদের? আজহার মথুরা তখন সব কথা খুলে বলল ওদের। গ্রামবাসীরা বলল, না মশাই, সেরকম শক্তিমান লোক তো এই অঞ্চলে নেই। তাছাড়া একে একটা বিশ্বাসযোগ্য কথা নাকি? আপনাদের শক্তির কাছে দেশ দেশান্তরের লোক নতি স্বীকার করছে, আর আমাদের গ্রামের একজন লোক আপনাদের দুজনকে একাই ভাবে মারবে? এ কি করে বিশ্বাস করি বলুন? আজহার বলল, তাহলে কি বলতে চান আমরা মিথ্যে কথা বলছি? আমাদের দুজনেরই এই অবস্থা যা আপনারা চোখে দেখছেন, এও কি মিথ্যা? তাহলে আপনাদের শুনতে ভুল হয়েছে, সে নিশ্চয় অন্য কোনো গ্রামের লোক। মথুরা বলল, আরে না না, শুনতে আমাদের একটুও ভুল হয়নি। সে নিজের মুখে বলেছে যে সে এই গায়ে থাকে। ভোলা চক্রবর্তী বললেন, অসম্ভব, এরকম একজন লোক আমাদের গ্রামে থাকবে অথচ আমরা তাকে চিনবো না, এ কি একটা কথার মতো কথা? আজহার বলল, সে বলেছে এই গায়ের বাগদিপাড়া সে থাকে। বেশ তো, শুধু বাগদিপাড়া কেন, এই গ্রামে যত লোক আছে, ছেলে থেকে বুড়ো থেকে সবাইকে এখানে এনে হাজির করছি। কই দেখিয়ে দিন তো লোকটিকে। কিছুক্ষণের মধ্যেই গায়ের 16 আনা লোক সবাইকে লাইনে দাঁড় করানো হলো। আজহার এক এক করে দেখলো প্রত্যেককে, কিন্তু কোথায় সেই লোক? সেই আসল লোকটিকে তো খুঁজে পাওয়া গেল না। গ্রামবাসী বলল, দেখলেন তো, বললুম যে ওরকম লোক আমাদের গ্রামে নেই। সে নিশ্চয়ই কোনো ভিন গায়ের লোক, কেননা আমরা এই কজন ছাড়া আর একটি বাড়তি লোকও এই গ্রামে থাকে না। আজহার বলল, আশ্চর্য তো, আপনাদের ভেতর সত্যি তো দেখলুম না সেই লোকটিকে। আরে মশাই, থাকলে তো দেখবেন, ওরকম শক্তিমান লোক এ তল্লাটে নেই। কিন্তু সে যে খালি গায়ে গান গাইতে গাইতে যাচ্ছিল, নিজ মুখে বলল যে সে গায়ে থাকে। ভোলা চক্রবর্তী বললেন, বাজে কথা বলেছে, এরকম লোক এ গায়ে থাকেই না। ছোটখাটো মাস্তান অবশ্য একজন আমাদের গায়েও আছে, সে হলো পশ্চিম পাড়ার গোপলা। ওই দেখুন, সে বসে আছে ওখানে। আজহার মথুরা অবাক হয়ে বলল, তাই তো, বড় আশ্চর্যের কথা। ভোলা চক্রবর্তী বললেন, আচ্ছা, সে কোনো নাম টাম বলেছে আপনাদের? আগে হ্যাঁ, নাম বলেছে। কি নাম বলেছে বলেন তো? বাঁকা বাগদি। নামটা শোনা মাত্র সকলেই যেন আতকে উঠল ভীষণ রকম। সবাই সবার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। ভোলা চক্রবর্তী বললেন, বাঁকা বাগদি নামটা ঠিক শুনেছেন তো মশাই? শুনেছি মানে? ও নাম আমরা জীবনে ভুলবো? এ এ এ- এ কি করে সম্ভব? কেন, বাঁকা বাগদিকে আপনারা চেনেন না? চিনি না মানে? বিলক্ষণ চিনি। সে তো আমাদের গ্রামেরই লোক। গত বছর ঠিক আজকের দিনে যে বটগাছটার তলায় আপনারা বসেছিলেন, সেই বটগাছের ডালে গলায় দড়ি দিয়ে মরেছিল সে। এই পর্যন্ত শোনা মাত্রই আজহার মথুরা জ্ঞান হারিয়ে ফেলেছিল।
পরদিন সকালে জ্ঞান ফিরলে আর এক মুহূর্ত সে গ্রামে থাকতে রাজি হয়নি তারা। কুয়াশা, কুয়াশা, কুয়াশা। এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম আজহার এবং মথুরা, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং এতক্ষণ পড়ে শোনাচ্ছিল সেতু। মূল কাহিনীর প্রথম অংশ এখন শুনবো। মূল কাহিনী আজকে লিখেছেন আমাদের জন্য মাকসুদুর রহমান মেঘনা। প্রথম কাহিনী শুনে আবারও ফিরে আসছি কুয়াশায়। আপনার সাথে আছে শারমিন আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। ভূত বলতে সত্যি কি পৃথিবীতে কিছু আছে, নাকি পুরো বিষয়টা কল্পনার চিত্রনাট্যে এতটাই সার্বজনীন হয়ে গেছে যে মানুষের সঙ্গে সঙ্গে ভূতও মানুষের আশেপাশে অবলীলায় জীবনযাপন করে? ভূত বা প্রেতের যাপিত জীবনে মানুষকে কেন এতবার রহস্যের মুখোমুখি দাঁড়াতে হয় কে জানে। আমার কাছে ভূত, প্রেত, অশরীরী আত্মা অথবা অন্ধকারের অতৃপ্ত কোনো অনুভূতি সবই কেমন রহস্যে ঘেরা কুয়াশার এক দুর্ভেদ্য মন্ত্র, যে মন্ত্রের নেশায় পৃথিবীর হাজার কোটি মানুষ আজও ভূত বা প্রেতের সঙ্গে কোনো যৌক্তিক পরিণতিতে আসতে পারেনি। হয়তো বিজ্ঞান কোনো পরিণতিতে আসতে পারবে, আবার বিজ্ঞান ছাপিয়ে ভূত প্রেত নতুন কায়দা কানুন জারি করবে। হয়তো ভূত প্রেত অশরীরী অতৃপ্ত যা কিছু তার বাস আসলে মানুষের মস্তিষ্কে। অথচ মজার ব্যাপার হচ্ছে মস্তিষ্ক ছাড়াও কোনো এক অলৌকিক শক্তি মানুষকে কখনো কখনো রহস্যের সামনে ঠেলে দেয়। সেই রহস্যের আরো একটা নাম আছে, ভয়। এমনই এক অদ্ভুত দেখা অদেখা যুক্তি, অলৌকিক শক্তি, এসবের ভাজে ভাজে আজকের রহস্যময় গল্পে আমরা পথ চলব। চলুন আমার সঙ্গে। যারা ভূত বিশ্বাস করেন অথবা ভূত যাদের আজন্ম অবিশ্বাস, সবাইকে সঙ্গে নিয়েই এই রহস্যময় কুয়াশার ভয়। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভূত দেখেছেন অথবা ভূতে আপনার বিশ্বাস আছে, দেখবেন বেশিরভাগ মানুষই আমতা আমতা করে উত্তর দেবে। অর্থাৎ কথা বলার ধরন দেখে আপনি বুঝতে পারবেন ভূত প্রেত দিয়ে একটা বিশ্বাস অবিশ্বাসের দোলাচল মানুষের মধ্যে কোথায় যেন লুকিয়ে আছে। এক বাক্যে কেউ ভূত প্রেত অস্বীকার করতে পারে না। যদিও কিছু সংখ্যক মানুষ বলে ভূতে বিশ্বাস নেই, সে কিছু সংখ্যক মানুষই আবার চট করে বলে বসবে আমি কোনোদিন ভূত দেখিনি, তবে আমার দাদা অথবা দাদি দেখেছেন, অথবা আমার এই গল্পটা শোনা কিন্তু ঘটনাটা নাকি সত্যি ভূতের। তার মানে ভূত প্রেত নিয়ে দারুণ একটা সংশয় রয়েছে। কিন্তু আমি ভূত বিশ্বাস করি, কেননা অসংখ্য বার আমি ভূত দেখেছি। যদিও বিষয়টা কারো কারো কাছে হাস্যকর, তবু আমি জানি প্রতিনিয়ত আমি ভূত প্রেত নিয়ে আতঙ্কে থাকি। এই আতঙ্ক থেকে আমার কবে মুক্তি সেটাই শুধু জানি না। তবে এতটুকু লেখা পড়ে ডায়েরিটা বন্ধ করলো জলি। জলি জানে অন্যের ব্যক্তিগত ডায়েরি পড়া ভয়ঙ্কর অপরাধ, কিন্তু তারপরও এই কাজটা সে মাঝে মাঝেই করে। কারণ উর্মি যে সত্যি সত্যি ভূত প্রেতে বিশ্বাস করছে এটা জানাটা মা হিসেবে জলির দায়িত্বও বটে। তাছাড়া সন্তানের মঙ্গলের জন্য মায়েদের এমন অনেক কাজই করতে হয় যা সন্তানদের কাছে হয়তো ভীষণ অন্যায় মনে হতে পারে। জলি মূলত এমনটা নয়। উর্মির জন্য চিন্তায় চিন্তায় অস্থির হয়ে এসব করে বসে। উর্মির বাবা জানলে রাগ করবে। উর্মির বাবা সানোয়ার হক এবং জলি দুজনেই চাকরিজীবী। বেশ কিছুদিন হলো জলি চাকরিটা ছেড়ে দিয়েছে। তাদের একমাত্র আদরের মেয়ে উর্মি, কিন্তু উর্মি ভীষণ ভীতু টাইপের মেয়ে। তুমি কি ব্যস্ত? একটা জরুরি বিষয় নিয়ে না একটু কথা বলবো। আচ্ছা, আর এই এক বই কতবার পড়ো তুমি? জরুরি কথাটা বলো। সারা সপ্তাহ অফিস করার পরও ছুটির দিনে বই পড়তে হয়? তুমি আসলে যে জরুরি বিষয়টা নিয়ে বলতে এসেছো সেটা বলো, তা না হলে আমার বিরুদ্ধে কমপ্লেন করতে করতে তোমার মূল কথাটাই ভুলে যাবে। কমপ্লেন তো শুধু তোমার বিরুদ্ধে নয়, তোমার মেয়ের বিরুদ্ধেও আছে। তোমরা তো আর আমাকে স্বস্তিতে থাকতে দেবে না, এই বলেই তো প্রতিজ্ঞা করেছো। হ্যাঁ বলো, উর্মি কি করেছে? উর্মি ওর ডায়েরিতে ভূত প্রেত নিয়ে রচনা লিখছে। চিন্তা করেছো ব্যাপারটা? মানে তুমি উর্মির ডায়েরি কেন পড়েছো? এটা কিন্তু খুব খারাপ হলো। মেয়ে এখন বড় হয়েছে, ওর পার্সোনাল বিষয় নিয়ে একদম মাথা ঘামাবে না। তোমার আল্লাহ পেয়ে পেয়ে মেয়েটা এরকম হয়েছে, কোনো কিছুতে বাধা দাওনি তুমি। যাও
এবার বাপ মেয়ে একসঙ্গে ভূত প্রেত নিয়ে বসবাস করো গিয়ে। তুমি এত উত্তেজিত কেন বলো তো? কারণ আমার মনে হচ্ছে উর্মি সারাক্ষণই ওসব ভূত প্রেত নিয়ে চিন্তা করে আর কেমন যেন ভয় পায়। মনে নেই তোমার আদাবরের বাসার ঘটনা? সব ভুলে গেলে? আহা, ভয় পাওয়াটা মোটেই দোষের কিছু নয়। তোমার সামনে যদি একটা অজগর সাপ ছেড়ে দেই, তুমি ভয় পাবে না? ভয় তো মানুষের অন্য সব সাধারণ অনুভূতির মতোই একটা অনুভূতি। তোমার মতো মহাজ্ঞানী মানুষের সঙ্গে তর্কে তো আর আমি পারবো না। তবে উর্মির এসব ভূত প্রেত নিয়ে না এত মাতামাতি আমার একদম ভালো লাগে না, খুব টেনশন হয়। বাবার চেয়ে মায়েদের টেনশনটা সব সময়ই বেশি, এটা জানো তো? কোনো মা যদি তার সন্তানের জন্য টেনশন না করে তবে তাকে আর মাই মনে হবে না। টেনশন ছাড়া মা, এটা অসম্ভব। ভালো মন্দ কিছু ঘটুক, তখন তোমার রসিকতা কোথায় যায় আমি দেখব। সবকিছু এত হালকা করে দেখাটা প্লিজ একটু বন্ধ করো। ওকে, আর কিছু? মানে? অযথা আজগুবি টেনশন মাথায় নিও না তো জলি। কি রে, ইউনিভার্সিটি থেকে আসার পর ঘর থেকে বেরিয়ে হচ্ছিস না, টিভির রুমেও আসলি না, কি হয়েছে? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে মা, কিন্তু আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তাই? কি ঘটনা? কোনো মজার কিছু? না মা, মজার ঘটনা না। তোমাকে বললে তুমি বিশ্বাস করবে কিনা বুঝতে পারছি না। বিশ্বাস করবো না কেন, তুই বল না বাবা। মা, আজ বাসে আমার পাশের সিটে একজন লোক বসেছিল, যার গা থেকে কেমন একটা পচা লাশের মতো গন্ধ আসছিল। আর গন্ধটা আমার কাছে খুব পরিচিত লাগছিল। মানে এসব কি বলছিস উর্মি তুই? তোকে না বলেছি উল্টাপাল্টা কথা বলবি না আর ভয়ঙ্কর কিছু ভাববি না, তারপরও তুই। তুমি আমার কথাটা তো শোনো। লোকটাকে শুধু আমি একা দেখেছি, বাসের আর কেউ দেখেনি। কি যে বলিস তুই? তোর পাশে দিব্যি একজন বাসে চড়ে বাড়ি ফিরছে আর কেউ সেই লোকটাকে দেখছে না, তাই কখনো হয়? হয়, কারণ লোকটার কাছ থেকে বাসের ছেলেটা ভাড়া চায়নি। লোকটা হয়তো আগেই ভাড়া দিয়ে উঠেছে, তুই দেখিসনি? না মা, লোকটা আমার পরে বাসে উঠেছে। তাছাড়া লোকটার চোখের পাতা স্থির, একবারও চোখের পলক পড়েনি। আমাদের চোখের পাতা তো খুব ঘন ঘন পড়ে, তাই না? অথচ লোকটা এক দৃষ্টিতে তাকিয়েছিল। ওসব আজগুবি চিন্তা আর আজগুবি কথাবার্তা বাদ দে তো দেখি। চল না, তোর বাবার সঙ্গে বসে একটু টিভি দেখবি। আমি বরং একটু কিছু নাস্তা বানিয়ে আনি। লোকটা দেখতে খুব ভয়ঙ্কর ছিল মা, সারাক্ষণই পান খাচ্ছিল। ঠোঁটের দুই পাশে ঘায়ের মতো আর পানের রস গড়িয়ে পড়ছিল। কেমন যেন একটা বেদঘুটে গন্ধ আসছিল। উফ, কি ভয়ঙ্কর! উর্মির কথা শুনে জলের আত্মারাম খাঁচা ছাড়া। মেয়েটা অযথা কি সব যে ভাবে। অকারণ ভয় পাওয়াটা উর্মির এখন একটা স্বভাবে পরিণত হয়েছে। এই নিয়ে এত অস্থিরতার মধ্যে আছে জলি, আর তাই উর্মিকে ইদানিং খুব চোখে চোখে রাখে সে। ওর বয়সে একটা মেয়ের ডায়েরিতে এসব ভূত প্রেতের লেখা পড়ে জলি সত্যি অস্থিরতার সঙ্গে সঙ্গে অবাক হয়েছে। বাবা মা দুজনেই চাকরিজীবী ছিল, তাই অনেকটা সময় উর্মিকে বাসায় একা একা থাকতে হতো। সেজন্য কয়েকবার ও ভীষণ ভয় পেয়েছিল। সেটা অনেক আগের ঘটনা। তার জন্য 2-3 বার সানওয়ার হক বাসা পাল্টেও নিয়েছেন, কিন্তু এখন যে ফ্ল্যাটে থাকে এটা ওদের নিজেদের ফ্ল্যাট, ধানমন্ডি 27 নম্বরে। এর আগে যখন উনি ভয় পেয়েছিল তখন ভীষণ অসুস্থ হয়ে গেছিল। ওই সময় ভয় পাওয়ার ঘটনা জলিকে খুব ভাবনায় ফেলে দিয়েছিল। সে ভাবনা থেকে জলি আজও বের হতে পারেনি। মেয়ের মুখে উল্টা পাল্টা কিছু শুনলেই জলি অস্থির হয়ে যায়। জলির অস্থিরতা কি আবার নতুন করে শুরু হতে যাচ্ছে? মা, বাবা! কি হয়েছে উর্মি, কি হয়েছে? মা, মা, আমার ঘরে কেউ আছে, আমি মাত্র দেখেছি। কি বলছিস তুই এসব?
দেখ তো সারা ঘরে কেউ নেই। মা আমি দেখেছি ওই লোকটা, বাসের ওই লোকটা আমার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে, আমি দেখেছি মা, আমার ঘরেই আছে লোকটা। তুই অকারণে এসব ভাবছিস। আচ্ছা ঠিক আছে, আজ রাতে আমি তোর সঙ্গে ঘুমাবো। মা লোকটা আমার সঙ্গে বাস থেকে 27 নম্বরে নেমেছে, তারপর আমি আর ওনাকে দেখিনি। আচ্ছা উর্মি, কেন এসব অযথা ভেবে ভেবে টেনশন করিস বলতো? তোর মাথায় কি অন্য কোনো চিন্তা আসে না? তার মানে লোকটা আমার পিছু পিছু আমাদের বাড়িতে এসেছে, তাই না মা? বলো তাই না? আবার পৃথিবীতে সব ভূত প্রেত বলে কিছু নেই। কিন্তু মা আমি অনেকবার ভূত দেখেছি। আমি যখন স্কুলে পড়তাম তখন একবার বাড়িতে এসে দেখি। আরে ওই সময়টাতে মানুষের মধ্যে একটা কল্পনার জগৎ থাকে, যে জগৎ মানুষকে অনেক কিছু দেখায়। শুধু তোর না, প্রায় সব ছেলে মেয়েদেরই বয়সন্ধিকালে একটা পরিবর্তন আসে, বুঝলি বোকা মেয়ে। উর্মি প্রায় চিৎকার করে ওঠে। উর্মির ধারণা সে সত্যি সত্যি ভূত দেখে। স্কুলে থাকতে যখন প্রচন্ড ভয় পেয়ে জ্বর বাঁধিয়ে ফেলেছিল, তখন ডাক্তার বলেছিল বয়ঃসন্ধিকালের নানার হরমোনাল চেঞ্জের কারণে এটা হয়েছে। এ নিয়ে টেনশন করার কিছু নেই, আস্তে আস্তে বিষয়টা ঠিক হয়ে যাবে। হয়তো ঠিক হয়েই যেত, কিন্তু জলি একটা ভুল করে ফেলেছে। আর তা হচ্ছে উর্মিকে কোনো ভয়ের গল্প বা সিনেমা এসব কিছু পড়তে বা দেখতে দিত না, যার ফলে উর্মির ওইসব বিষয়ে কৌতূহলটা বেড়েছে। আর কৌতূহলের বাড়তি চাপ ওকে ভূত প্রেত সম্পর্কে আরো আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। পরে অবশ্য সানোয়ার বিষয়টা ম্যানেজ করে নিয়েছে। জলি চায় উর্মি খুব হইহুল্লোড় করে বেড়াক, কারণ একটাই মেয়ে ওদের। বাসে কাকে না কাকে দেখেছে, এটাই মাথায় নিয়ে বেড়াচ্ছে। কোনো মানে হয়? মা আমি বেরোচ্ছি, আজ ফিরতে একটু দেরি হবে। কেন? ক্লাস তো 2টার মধ্যেই শেষ হয়ে যায়। আজ আমরা বন্ধুরা মিলে একটু বই মেলা যাব। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর তো মা, আমি একটা লিস্ট দিচ্ছি, যদি পারিস এই বই কয়টা একটু কিনে আনিস, তোর বাবাকে দেব। দাও কিনে আনবো, একটু বেশি করে টাকা দিও মা। আমি ওই যে সাইমা তো ভূত প্রেতের গল্প খুব পছন্দ করে, ওকে ওই কুয়াশা 2 বইটা কিনে দিব। কিন্তু তুমি যাবে না বই মেলায়? যাব তো, তুই আমি আর তোর বাবা 3 জন মিলেই যাব। কিন্তু আমি চাচ্ছি এই বইগুলো তোর বাবার জন্মদিনে দেব, মানে সারপ্রাইজ গিফট। বুঝতে পেরেছি, বাবার সঙ্গে থাকলে তো আর সারপ্রাইজটা দেওয়া হবে না, তাই না? আর তোর বাবা বই পেলে এত খুশি হয়, দেখতে খুব ভালো লাগে। ওহো মা, আমার কিন্তু ফিরতে একটু দেরি হবে। বইমেলা ঘুরে আমাদের একটা আলোকচিত্র প্রদর্শনীতে যাওয়ার কথা আছে, ওখানে হয়ে তারপরে বাসায় আসবো। উমা, এত সময় পাবি? রাত বেশি হয়ে যাবে না? না না, আলোকচিত্র প্রদর্শনীটা তো জাতীয় জাদুঘরে হচ্ছে, আর সাইমা তো আছেই। বেশি দেরি হলে ওর মামা আমাদের নিয়ে আসবে, মামার তোলা ছবিও ওখানে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হয়, আমি একটু নিশ্চিন্ত হতে পারি। নে টাকাটা নে। মা আসছি, বাই। সাবধানে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। জলের মনটাই ভালো হয়ে গেল। উর্মিকে হাসি খুশি দেখলে এত আনন্দ হয় যে ভাষায় প্রকাশ করা যাবে না। এটাই তো আনন্দ করার বয়স। ইস, জলের মাঝে মাঝে মনে হয় যদি আবার সেই ইউনিভার্সিটির লাইফটাতে ফিরে যাওয়া যেত। জলি ইচ্ছে করেই বইয়ের একটা লিস্ট উর্মিকে ধরিয়ে দিয়েছে, যাতে উর্মি বইগুলো খুঁজতে খুঁজতে আরো বেশিক্ষণ বইমেলায় ঘোরাঘুরি করতে পারে। বন্ধুদের সঙ্গে হইচই করলে মন থেকে ওসব উদ্ভট চিন্তা হারিয়ে যাবে। আসলে ইদানিং স্কুল কলেজের পড়াশোনায় এত চাপ থাকে যে ছেলেমেয়েরা শৈশবের দুরন্ত সময়টাকে ছুঁতেই পারে না। অথচ শৈশবের বেড়ে ওঠার যে জাদুকরী ঐশ্বর্যের ভুবন, সেই ভুবনই ঠিক করে দেয় একটা মানুষ সারা জীবন কিভাবে জীবনযাপন করবে। এখনকার ছেলে মেয়েদের শৈশব, কৈশোর, যৌবন সবকিছু বিজ্ঞান বাক্সে বন্দি করে ফেলেছে, আর মানুষ বন্দি বাক্সের ফাঁদে প্রতিনিয়ত নিজেদের সঁপে দিচ্ছে। জনি নিজেকে মনে মনে ক্ষমা করতে পারে না, কারণ সে উর্মির সঙ্গে একটা ভয়ানক অন্যায় করেছে। আর তা হলো অতিরিক্ত ভয়ে, টেনশনে বাবা মা হবার অধিকারে উর্মির ছোট বয়সে ওকে রহস্যময় জগৎটা থেকে দূরে সরিয়ে রেখেছে। পরে অবশ্য বুঝতে পেরেছে
কিন্তু তারপরও কাজটা করা উচিত হয়নি। ডানপিটা অস্থির শৈশব নয়, আসলে সমৃদ্ধ শৈশবই মানুষকে অনেক বেশি মার্জিত ও রুচিশীল করে তোলে। এই সাইমা, ওই দিকটা দেখ তো, একটা লোককে দেখতে পাচ্ছিস? কোথায়? কে বলতো? কোন স্মার্ট ছেলে নাকি রে? আরে না, ওই যে দেখ দেখ, ওই যে লোকটা পান খাচ্ছে, ঠোঁটগুলো লাল। ধুর, এসব পান খাওয়া টাইপ ছেড়ে পেলে এসে তুই বইমেলা নোটিশ করছিস? উফ, আমি ভাবলাম কি নাকি। না, আমাদেরকে ফলো করছিল মনে হয়। এই, আমাদের ওই পান খাওয়া টাইপ লোক কেন ফলো করবে? আমাদেরকে তো ফলো করবে সব স্মার্ট ড্যাশিং টাইপ ছেলে পেলে না, বুঝলি? তুই সবসময় আর কি করিস। আমি দেখলাম লোকটাকে, জানিস সেদিন বাসেও আমি ওই লোকটাকে। দাঁড়া দাঁড়া, তোর মাথায় কি গোবর ফুটতে নাকি? লোকটাকে তুই বাসেও দেখেছিস তাই না? লোকটার বাড়ি হয়তো ওইদিকে, তাই দেখেছিস। আর বইমেলা তো সবার জন্য, এখানে সবাই আসবে, বুঝলি? চল চল। আরে লোকটা তো আর ওখানে নেই। প্লিজ উর্মি, চল তো। ওহো, বাংলা একাডেমিতে একটু যাব, আমার ভাগ্নের জন্য কিছু ছড়ার বই কিনতে হবে। হ্যাঁ চল। তোর আর কয়টা বই কিনা বাকি আছে রে? এই তো 4টা। দাঁড়া, তানি, রিমি, শিলি ওরা আবার সবাই কোথায় গেল? হ্যাঁ, ওই যে ওইদিকে ওরা। চল চল আগে ছড়ার বইগুলো কিনে নিয়ে আসি, তারপর আবার এদিকে এসে একবারে বাকি বইগুলো খুঁজতে পারবো। আচ্ছা, ওরা যদি এখানে থাকতে চায় তাহলে থাকুক, তুই আর আমি চট করে কাজটা সেরে আসি। চল। উর্মি আজ খুব ঘোরাঘুরি করছে। ওরা 5 বন্ধু মিলে বইমেলার এই মাথা থেকে ওই মাথা প্রায় পুরোটাই ঘুরে দেখেছে। অবশ্য বই খুঁজতে খুঁজতে একটু বেশি সময় থাকা হলো বইমেলায়। তারপর ফুচকা খেলো। টিএস এর ক্যাফেটেরিয়ার সিঙ্গারা, চা, রাস্তার পাশে ঝালমুড়ি। রিমি ভীষণ পিঠা খেতে ভালোবাসে। ও এত সব খাওয়ার পরও 3টা ভাপা পিঠা খেলো, খুব মজা হয়েছে। তারপর সবাই দল বেঁধে হেঁটে হেঁটে জাতীয় জাদুঘরের আলোকচিত্র প্রদর্শনী দেখতে গেল। যাওয়ার পথে সব বান্ধবী মিলে হলুদ আর অরেঞ্জ কালারের কাঁচের চুড়িও কিনে ফেললো, কারণ সামনেই তো ফাল্গুনের উৎসব। উর্মি অবশ্য বাবা মায়ের জন্য কিছু বইও কিনলো, কিন্তু হঠাৎ বইমেলায় ওই ভয়ঙ্কর লোকটাকে চোখে পড়ে যাওয়ায় উর্মির কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। তার চেয়ে বড় কথা, সাইমা কিন্তু লোকটাকে দেখতে পায়নি। আশ্চর্য, কেন যে এই লোকটাকে হঠাৎ উর্মি দেখেছে কে জানে। না, মা ঠিকই বলেছে, এসব মনের ভুল। না, মনের ভুল নয়, এসব উর্মির চোখের দেখার ভুল। উর্মি মনে মনে ঠিক করলো আজ বাড়ি গিয়ে সমস্ত মজার ঘটনাগুলো সে তার ডায়েরিতে লিখে রাখবে। যখন মায়ের মতো বড় হয়ে যাবে তখন পড়ে খুব মজা লাগবে। উর্মি কি করছে? এই তো একটু আগে ফিরেছে, ফ্রেশ হয়ে রুমে একটু শুয়েছে বোধহয়। আজ এত দেরি হলো? আরে দুপুরে তোমাকে ফোনে বললাম না ওরা বই মেলায় যাবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, আসলে কাজের এত প্রেসার সব ভুলে যাই ইদানিং। খুব মজা করেছে নাকি আজ তোমার মেয়ে? তাই নাকি? বাবা আসবো? আরে আয় আয়, তোর মা তোর গল্পই বলছিল। তো কেমন ঘোরাঘুরি হলো আজ? ও খুব দারুণ বাবা, গত বছরের চেয়ে অনেক বেশি মজা হয়েছে। তার মানে সামনের বছর মজার পরিধিটা আরো বাড়বে, তাই না? এই নাও তোমাদের জন্য বই। দে দে দেখি, কি বই কিনলি? এই তোমরা কখন খাবে? আজ একটু দেরি করে খাবো মা, এত হাবিজাবি খেয়েছি, পেট ভরা ভরা লাগছে। দেখিস আবার গ্যাস ট্যাস না হয়, একটা ওমিপ্রাজল দিব? মা তুমি এত টেনশন করো কেন বলো তো? তোর মায়ের আসলে ডাক্তারি পড়া উচিত ছিল, এক বাক্যে প্রেসক্রাইব করে দেয়, কেমন দেখেছিস? বাবা মেয়ে মিলে আমাকে নিয়ে পড়েছো তাই না? আমি কই ভালোর জন্য বললাম, আর তুমি? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি। তুমি কিন্তু একটা কাজ করতে পারো জলি। কি বলো তো? হোমিওপ্যাথির একটা শর্ট কোর্স করে ফেলো। বাবা আর বেশি বাড়িও না, মা কিন্তু এবার রেগে যাবে, সত্যি সত্যি। রেগে যাবে না, তোর মা অলরেডি রেগে গেছে।
তোর মায়ের দিকে একবার তাকা উর্মি, দেখ নাক কেমন ফুলে যাচ্ছে। খুব খারাপ হচ্ছে কিন্তু। মা, বাবা তো ইচ্ছা করে তোমার সঙ্গে এসব করে, তুমি বোঝো না? হয়েছে তো, বাপের পক্ষে টেনে আর কথা বলতে হবে না। সে রাতে ধানমন্ডি 27 নম্বর রোডের শেষ মাথার বায়ের গলির 3 নম্বর বাড়ির 4 তলার ফ্ল্যাটে সানোয়ার হক, উর্মি আর জলির আনন্দময় অনুভূতির এক অপূর্ব মিলন মেলা বসেছিল। সবকিছুই যেন ছবির মতো সাজানো গোছানো, কোথাও যেন কোনো ছন্দপতনের সুর নেই। কিন্তু সত্যি কি তাই? জীবন কি এতটা সরল রেখে চলে কখনো? না, নানান চড়াই উচ্চাই আর বিচিত্র বাঁক অপেক্ষা করে প্রতি মুহূর্তে মানুষের জীবনে। মাঝরাতে উর্মির চিৎকার শুনে ঘুম ভেঙে গেল জলি আর সানোয়ারের। উর্মি, এই উর্মি, কি হয়েছে মা? আগে দরজা খুলতে বলো না। উর্মি, দরজাটা খোল মা। মা দেখো, আমার চেয়ারে কে যেন বসে আছে। ওইখানে মা, ওইখানে। কোথায়? চেয়ারে তো কেউ নেই। তুই স্বপ্ন দেখছিস মনে হয়। না বাবা, আমি দেখেছি, আমার ঘুম ভেঙে গেছে। আমি বাথরুম থেকে ঘরে ঢুকে দেখি আমার চেয়ারে একজন বসে আছে। কে চেয়ারে কাপড় রেখেছে বলতো? তুই, তাই না? চেয়ারে কেউ বসেছিল না, তুই ঘুমের ঘোরে এই কাপড়গুলোকে কেউ একজন ভেবেছিস, বোকা মেয়ে। না মা, বিশ্বাস করো, আমি স্পষ্ট দেখেছি কেউ একজন ওখানে ছিল। কই? কোথাও তো কেউ নেই। না, এত ভীতু হলে চলবে রে। এই ঘরে কেউ একজন অবশ্যই আছে মা, যে সারাক্ষণই আমাকে দেখছে। চেয়ারে একটা মেয়ে বসেছিল, সত্যি। আমি মুখ দেখিনি, কিন্তু মেয়েটাকে আমি দেখেছি। আমার কথা বিশ্বাস করো তোমরা। চল তো আমার ঘরে চল। তুই, তোকে একা একা আর এখানে ঘুমাতে হবে না, আর এই ঘরেও ঘুমাতে হবে না। এই ভুলটা করো না জলি। ওর মনের ভুলটাকে প্রশ্রয় দিও না। ওকে এসব কাল্পনিক ভূত প্রেত ফেস করতে দাও। রোজ রোজ এসব কিন্তু ভালো হচ্ছে না। বাবা, আমি কিন্তু কল্পনা করিনি, আমি সত্যি বলছি। তোমাকে আর কতবার বলবো, ভূত প্রেত বলে কিচ্ছু নেই জগতে। যদি থাকতো তাহলে তুমি একা নও, আমরাও তাকে দেখতাম, যাকে তুমি চেয়ারে বসে থাকতে দেখেছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে। এখন চল আমার ঘরে চল। না, ওকে ওর ঘরেই ঘুমোতে দাও। আর ঘর চেঞ্জ করলেই ভয় চেঞ্জ হয়ে যাবে না। যদি যেত তাহলে তো বাসা চেঞ্জ করার পরপরই এই প্রবলেম সলভ হয়ে যেত। আহা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি মোটেও রেগে যাচ্ছি না। আমি শুধু বিষয়টা তোমার মেয়েকেই ফেস করতে সাহায্য করছি, যাতে ওর ভুলটা ভাঙে। ও যথেষ্টই বড় হয়েছে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। কুয়াশা। আর এতক্ষণ শুনছিলেন আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম অংশ। আজকের কাহিনীতে আমরা দেখছি জলি এবং সানোয়ারের মেয়ে উর্মি, একমাত্র মেয়ে উর্মি। কিন্তু ছোটবেলা থেকেই উর্মির ভীষণ ভয়। সে কি ভূতের ভয় নাকি সেটা এখনো সঠিক করে বলা যাচ্ছে না। সে প্রায় সময় কাউকে না কাউকে দেখতে পায়, কখনো বাইরে গেলে, কখনো ঘরের ভেতর, আশেপাশে। এমন অবস্থা হয়েছে যে উর্মির খুব সাধারণভাবেই খুব হইচইয়ের মধ্যে দিয়ে আছে, কিন্তু তার মধ্যে হঠাৎ করে তার মন খারাপ হয়ে যায়, ভয় চিৎকার করে ওঠে। আমরা শুরুতেই দেখেছি যে উর্মি বাইরে থেকে বাড়িতে এসেই বলছে যে বাসের মধ্যে একটি লোক দেখেছিল তার পাশে বসে আছে, যার গায়ে থেকে মরা লাশের মতন পচা গন্ধ বেরোচ্ছে। এবং সেই রাতে সে তার ঘরের মধ্যে সেই লোকটিকে দেখে, একটি পান খাওয়ার লোক। কে এই লোকটি যে উর্মির সঙ্গে সব জায়গায় উর্মির পিছু নিয়েছে? এমনকি বইমেলায় গিয়েও সেই লোকটিকে দেখতে পায়। এবং মজার বিষয় হচ্ছে সে লোকটিকে দেখতে পায়, কিন্তু তার বন্ধু বান্ধব, মা বাবা কেউ লোকটিকে দেখে না। কিন্তু এক অদ্ভুত ভয় উর্মির মনের মধ্যে সব সময় চেপে বসে থাকে। কেন এই ভয়? কিসের জন্য এই ভয়? এখনো পর্যন্ত কিন্তু আমরা কিচ্ছু জানি না। আসলেই কি ভয় নাকি উর্মির মনের ভুল? আমরা সব একটু একটু করে জানবো কুয়াশা যত আস্তে আস্তে শেষের দিকে এগোবে। তা এখন শুনবো কুয়াশার দ্বিতীয় পর্ব। দেখি সেখান থেকে জানা যায় কিনা যে উর্মি কেন ভয় পাচ্ছে, উর্মি কিসের ভয় পাচ্ছে। সঙ্গেই থাকবেন, আপনার সাথে আছি শারমিন। ফিরছি দ্বিতীয় পর্বের পর। কুয়াশা।
মায়ের ঘরে নয়, নিজের ঘরেই ঘুমালো। তবে একা নয়, আজও জলি ওর পাশে ঘুমিয়েছে। না, জলি ঘুমাতে পারেনি। সানমার একটু রেগে গেছে ঠিকই, কিন্তু জলি বুঝতে পারছে না কেন এমনটা হচ্ছে। ওই দিন নাকি বাসে উর্মি একজনকে দেখেছে যে ওর সাথে বাড়ি পর্যন্ত এসেছে, এবং রাতে ওই লোকটাকে ঘরেও দেখতে পেয়েছে। অথচ আজ বলছে একটা মেয়েকে দেখেছে। তার মানে এটা পরিষ্কার যে উর্মি ভুল ভাল দেখেছে। একবার একজন লোক আর একবার একজন মেয়ে, এটা তো হতে পারে না। ভূত প্রেতের সমস্ত আত্মীয় স্বজনরাই দল বেঁধে নিশ্চয় উর্মির সামনে আসবে না। তার মানে সমস্যা অন্য কোথাও। এই সবই ওর অতিরঞ্জিত কল্পনার ফল। আচ্ছা, উর্মির কোনো শারীরিক সমস্যা হচ্ছে না তো, যাও বলতে পারছে না? না, ওরকম কিছু সমস্যা হলে উর্মি বলবে, কারণ বাবা মা দুজনেই ওকে যথেষ্ট খোলামেলা মানসিকতার সঙ্গে বড় করেছে। কোনো বিষয় অতি গোপন করে রাখার মতো মেয়ে উর্মি নয়। সত্যি মেয়েটাকে নিয়ে ভাবনাটা যেন একটু বেশি হচ্ছে। এসব কল্পনার জগৎ যে বানিয়ে রেখেছে মাথায়, কে জানে। পরদিন সকালে নাস্তার টেবিলে জলি সানোয়ারের সঙ্গে একটু সিরিয়াসলি কথা বলল বিষয়টা নিয়ে। আচ্ছা, কিছু ভেবেছো? কোন বিষয় নিয়ে বলো তো? চাটা দাও। আরে উর্মিকে নিয়ে বলছিলাম। আসলে কালও খুব কষ্ট পেয়েছে, আর তুমি না ওভাবে রাগ না করলেও পারতে। আমি ইচ্ছে করেই রাগটা করেছি, তুমিও নিয়ে ভেবো না। আমি উর্মির সঙ্গে কথা বলে সব ঠিক করে নেব। মেয়ে এখন বড় হয়েছে, তুমি তো বলো। ওকে যত বেশি ওই ভয়ের ব্যাপারে আশকারা দেবে, ও তত বেশি ভয় পেতে থাকবে। আমি আমার এক কলিগের সঙ্গে কথা বলেছিলাম, ওর বড় বোন ডাক্তার। মানে তুমি উর্মির বিষয়ে বলেছো? কেন? আরে উর্মির বিষয়ে বলবো কেন, আমি গল্পে গল্পে কথা উঠেছে তখন অন্যভাবে বিষয়টা শেয়ার করেছি। যাক, ঘটে বুদ্ধি আছে তাহলে। কেন? উর্মির কথা বললেই দোষের কি আছে? মানুষের সমস্যা থাকতে পারে না? আমাদের সমস্যা অন্য কেন বুঝবে? ওরা এক কান দু কান করে গল্প বানিয়ে তোমার মেয়েকে পাগল বানিয়ে ছেড়ে দেবে, বুঝেছো? কি সব মূর্খের মতো কথা বলছো জলি, বিরক্ত লাগে। সবাইকে না জেনে ওদের সম্পর্কে একটা মন্তব্য করে দিলেই হলো না, বুঝেছো? বাদ দাও তো, মেয়েকে অফিস থেকে একটা ফোন দিও। এখন ঘুমোচ্ছে, আমি ডাকিনি। আচ্ছা, কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করব নাকি? না 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 না, কদিন বাদেই তো মেয়েকে বিয়ে দিতে হবে, ওসব এখন মাথায় এনো না। না, তোমাকে নিয়ে আর পারা যায় না। আমি বরং একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে ওকে একটু কাউন্সিলিং করিয়ে আনবো ভাবছি। ঠিক আছে, অত টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে। জলিকে সানোয়ার হক যতই সাহস দেখ না কেন, মেয়ের জন্য ভেতরে ভেতরে তারও যথেষ্ট টেনশন কাজ করে। তবে তিনি বিচলিত হয়ে পড়েন না, কারণ সানোয়ার হক বিচলিত হয়ে পড়লে জলি উর্মি দুজনেই বেশি ভেঙে পড়বে। আসলে সংসারের কিছু বিষয় আছে যা চিরকাল সবার অলক্ষ্যে ছেলেরাই বুঝতে পারে, সেটা মেয়েরা বুঝতে চায় না। মেয়েরা যতটা গুছিয়ে সংসার আগলে রাখে, ততটা গুছিয়ে ছেলেরা সংসার আগলে রাখতে না পারলেও একটা অদৃশ্য বন্ধন কিন্তু থাকেই পরিবারের বা সংসারের সঙ্গে। আর তাই সুখে দুঃখে সংসার নামক বায়োস্কোপটা এতকাল চলে আসছে। এসব ভাবতে ভাবতে সানোয়ার অফিসে এসে পৌঁছে গেল। আর অদ্ভুত একটা ব্যাপার, মনে মনে যখনই উর্মিকে ফোন দেবে ভাবছিল, তখনই সানোয়ারের ফোনটা বেজে উঠল। উর্মি ফোন করেছে। সানোয়ার ফোনটা রিসিভ করলো। অন্য সময় হলে কেটে ফোন দিত, আজ তা করলো না। হ্যালো বাবা। হ্যাঁ বল। তুমি আমার উপর এখনো রেগে আছো? তোর উপর আমি রাগ করেছিলাম নাকি? কই, মনে পড়ছে না তো। গত রাতের ঘটনার জন্য আমি খুবই সরি বাবা। ওকে বাবা, ঠিক আছে, আমিও সরি, একটু রেগে গিয়েছিলাম। সত্যি বাবা, আমি কি সব যে হাবিজাবি কল্পনা করি আর তোমাকে আর মাকে পেইন দিই।
আচ্ছা, আজ ইউনিভার্সিটি যাবি না? না বাবা, আজ আমি আর মা নিউ মার্কেটে যাব, আর নেক্সট শুক্রবার আমরা সবাই একসঙ্গে আবার বইমেলায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন রাখছি। তোর মা কি করছে? মা রান্না করছে, তাড়াতাড়ি সেরে নিচ্ছে। আমরা দুপুরের পরপরই বের হব তো। আচ্ছা বাবা, রাখছি, হ্যাঁ। যে রাতে উর্মি ওর ঘরের চেয়ারে একটা মেয়েকে বসে থাকতে দেখেছে, সে রাতের পর থেকে এ কদিন আর কাউকে উর্মি দেখেনি, এমনকি বাসে সে পান খাওয়া ভয়ঙ্কর লোকটাকেও না। উর্মি এবার নিজের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছে, না, বাবা মাকে সত্যি এবার থেকে আর টেনশনে ফেলবে না। কি যে হয় হঠাৎ হঠাৎ উর্মি নিজেও সেটা জানে না। চট করে এমন সব জিনিস চোখে পড়ে যে অন্য কেউ সেটা দেখতে পায় না। বাবা মা দুজনেই উর্মিকে খুব করে বুঝিয়ে বলেছে। উর্মিও ভেবে দেখেছে, কথার কথাই ঠিক, যে ঘটনাটা উর্মির সঙ্গে ঘটে তো উর্মিকেই ফেস করতে হবে। এরপর যদি উর্মি উল্টাপাল্টা কিছু দেখে তাহলে ভয় না পেয়ে বিষয়টার মুখোমুখি হবে। কেন উর্মির সামনে বারবার এসব ভয়ঙ্কর ঘটনা চলে আসে তা উর্মি জানতে চায়। আর একটা বিষয় ভেবে দেখেছে, যেদিনই ইউনিভার্সিটিতে বন্ধুদের সঙ্গে ভূত প্রেত বা রহস্যময় কোনো বিষয় নিয়ে বেশি আড্ডাবাজি হয় সেদিনই উর্মির বেশি প্রবলেম হয়। সবাই যখন ওসব ভয়ঙ্কর বিষয় বা ভয়ঙ্কর কোনো সিনেমা দেখে, তা নিয়ে গল্প করে, তখন উর্মি তো আর বলতে পারে না যে ওসব শুনতে ওর ভালো লাগে না, কারণ উর্মি এত ভীতু এটা জানলে যদি সবাই হাসাহাসি করে। উর্মি চায় না ওকে নিয়ে কেউ মজা করুক বা হাসাহাসি করুক। উর্মির বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাইমা। সাইমাটা এত অদ্ভুত মেয়ে, ভূত প্রেত অশরীরী খুন খারাপি এসব গল্প ছাড়া অন্য কোনো গল্পই মেয়েটা জানে না, আর ভীষণ সাহসীও বটে। ওনাকে বাসায় একা একা বসে ভূতের সিনেমা দেখে, তাও আবার মাঝরাতে। উর্মি জিজ্ঞেস করেছিল ওর ভয় লাগে কিনা। সাইমা হেসে বলল, ধুর, ভূতের যত ভয়ঙ্কর সিনেমাই হোক না কেন, ওসব দেখলে আমার হাসি পায়। কেন যে এত এত টাকা খরচ করে লোকে বোকার মতো ভূতের সিনেমা বানায় কে জানে। অবশ্য সবার রুচি তো আর এক নয়, নিশ্চয় এমন লোকও আছে যাদের শুধুমাত্র ওই ভূতের সিনেমা দেখতেই ভালো লাগে। উর্মির আরেকটা বান্ধবী আছে যে FM রেডিওর সমস্ত ভৌতিক আর রহস্যময় শোগুলো নিয়মিত শোনে, আর পরদিন ইউনিভার্সিটিতে এসে সেই গল্পটা সবাইকে বলে। ও খুব পছন্দ করে এবং আনন্দ নিয়ে শোনে। শুধু উর্মি একটা ভিতর ডিম। আচ্ছা, সাহসী হওয়ার জন্য কোনো ওষুধ কি আছে যা খেলে এক রাতের মধ্যেই সাহস বেড়ে যাবে? ধ্যাত, কি সব ভাবছে। সব ভাবনা বন্ধ করে উর্মি টিভির রুম থেকে উঠে ওর রুমের দিকে যাচ্ছে, শুয়ে পড়বে। বাবা, আমার না ঘুম পাচ্ছে, আমি রুমে গেলাম। হ্যাঁ, এত তাড়াতাড়ি শুয়ে পড়বি? মুভিটা শেষ করে যা অন্তত। মজার মুভি দেখেছিস? অ্যানিমেশন দিয়ে মানুষ কত অদ্ভুত সুন্দর চিন্তাগুলো নিয়ে কাজ করছে। তুমি বরং মাকে নিয়ে মুভিটা শেষ করো, আমার সকাল সকাল ক্লাস আছে। এখন আমি না ঘুমালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হবে বাবা, আমি যাই। ওকে মাই বেবি। জলি, এই জলি। সানোয়ার, টিভি বন্ধ করে ঘুমাতে চলো তো। কি, তোমার কি কাল ছুটি নাকি? এখনো টিভির সামনে বসে আছো যে? আরে যা সুন্দর একটা সিনেমা হচ্ছে না, একবার দেখো। তুমিও শেষ না করে উঠতেই পারবে না। তাই নাকি? কই দেখি কি সিনেমা। আচ্ছা, নায়ক নায়িকা কে? এই তো, নায়ক নায়িকা ছাড়া সিনেমা দেখা যায় না। এই তথ্য তোমাকে কে দিল বলো তো? অত রাতে তর্ক করতে পারবো না। তোমার ওইসব কার্টুন টাইপ সিনেমা দেখে আমার পোষে টোষে না বাবা, আমি ঘুমোতে গেলাম। উর্মিটাও দেখলো না। মা মেয়ে দুজনেই ঘুম পাগল। উর্মি, এই উর্মি, কি হয়েছে মা? এই তো মাত্র ঘরে এলো। কি হয়েছে বলো তো? আবার কিছু দেখেনি তো? পানি, পানি আনো জলদি। উর্মি জ্ঞান হারিয়ে ফেলেছে। এই তো, এই যে পানি, নাও নাও। উর্মি, মা, উর্মি চোখ খোল মা। কি হলো আমার মেয়েটা? সারাদিন তো ভালোই ছিল। উর্মি, এই উর্মি, চোখ খোল মা। ডাক্তারকে ফোন দাও না। আরে দাঁড়াও, বেশি করে পানি দাও চোখে মুখে।
মা মা ওকে সরে যেতে বলো, আমার বিছানা থেকে নামতে বলো, ওকে সরে যেতে বলো মা, মা ওকে সরে যেতে বলো। কি বলছিস মা এসব আবল তাবল? তোর বিছানায় কে আসবে? বিছানা ফাঁকা তো। না মা, দেখো দেখো, ওই যে মুখ থেকে পানের লাল রস আর থুতু মিশে কেমন যেন বৃষ্টি ভাবে আমার বিছানায় ফেলেছে। মা ওকে চলে যেতে বল। মা উর্মি, নেমে যেতে বল। মা উর্মি, আমার কথা শোনো। তুমি দেখো, তাকিয়ে দেখো বিছানার দিকে, কিচ্ছু নেই, কেউ নেই তোমার বিছানায়। তুমি ভুল দেখছো মা। ওই বিছানায় আমি আর ঘুমবো না মা। ছি, কি বিশ্রী গন্ধ লোকটার মুখে। ওই চাদর বালিশ মশারি সব তুমি ফেলে দাও মা। আমি 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 ওখানে থাকবো, আমি সব ফেলে দাও মা। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। উর্মি, আয় তো আমার সঙ্গে, আয়। এই দেখ, তাকা তাকা একবার, তাকা বিছানার দিকে, কেউ নেই। না 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 না, এখানে আরে বাবা, সাহস করে তাকা। এখানেই ছিল, এখানে ওই লোকটা ছিল। আমি আজ কাছ থেকে দেখেছি বাবা। আমার অনেক ভয় লাগছে মা, আমার খুব ভয় লাগছে। আমার আয় ভীষণ তো, ভয় লাগছে। আয় আয় আয়, তোর ভয়টাকে আজ আমি তাড়িয়ে দেব। আয় আমার সাথে। আরে কি শুরু করেছো তুমি? মেয়েটাকে কি মেরে ফেলবে নাকি? দেখছো না ভয়ে কাঁপছে, আর তুমি এখন ভয় ভাঙাতে চাইছো? তোমার কি কাণ্ডজ্ঞান হারিয়ে গেছে? জলি, ওর ভয়টা ওর মনে, ওর মন থেকে। ভয়টা যেখানেই থাক, এখন আর ওর ভয় কাটানোর চেষ্টা করো না। ওর রেস্ট দরকার। তুমি মশারিটা খুলে দাও তো তাড়াতাড়ি, আমি ওকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। চল মা, আস্তে আস্তে আমার ঘরে চল। চল তো মা। বাবার সঙ্গে টিভি দেখে উর্মি যখনই ওর ঘরে এলো তখনই স্তব্ধ হয়ে গেল, কারণ মশারির ভেতর ওই পান খাওয়া বিশ্রী লোকটা হাঁটু গেড়ে উবু হয়ে বসে আছে আর এক দৃষ্টিতে উর্মিকে দেখছে। উর্মি কিছুই বুঝতে পারছে না। মা প্রতি রাতে উর্মির ঘরে মশারি টাঙিয়ে দেয়, কারণ ফ্যান ছাড়া উর্মি ঘুমাতে পারে না। সরাসরি ফ্যানের বাতাস যেন গায়ে না লাগে, তাই মশারির ব্যবস্থা। উর্মির টনসিলের সমস্যা আছে। আচ্ছা কি করবে উর্মি এখন? মা শুয়ে পড়েছে, বাবা জেগেই আছে। না, আজ উর্মি চিৎকার দেবে না। আজ উর্মিকে প্রমাণ করতেই হবে বাসের ওই ভয়ঙ্কর লোকটা কিছুতেই অত রাতে ওর ঘরের মশারির ভেতর আসতে পারে না। এটা উর্মির দেখার ভুল। যে লোকটাকে সে দেখেছিল, সে কেন ওর ঘরে এত রাতে বসে থাকবে? ভুল দেখেছে চোখ, ভুল ভাবছে মন। এটা কখনো হতে পারে না, কিছুতেই না। উর্মি সাহস করে আস্তে আস্তে ওর খাটের কাছে এসে দাঁড়ালো, আর যা দেখলো তা বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে বুঝতে পারছিল না। উর্মির হাত পা চোখ সমস্ত শরীর কেমন জানি গোলাচ্ছিল, আর চোখের সামনে বসে থাকা ভয়ঙ্কর লোকটার মুখ ঝাপসা হয়ে আসছিল। লোকটা দুই হাত আর হাঁটু গেড়ে বিশ্রী ভাবে বসে আছে উর্মির বিছানায়, আর মুখ থেকে লালা আর পানের লাল রং মিলে মিশে বিশ্রী একটা কিছু বিছানায় পড়ছে। উফ, কি জঘন্য! লোকটার মুখ হা হয়ে আছে, নাকি মুখ থেকে পচা দুর্গন্ধবার রক্ত পড়ছে? পানের রং তো এত লাল নয়। না, এইসব দৃশ্য আর দেখা যাচ্ছে না। উর্মির সমস্ত সাহস ভয়ের কাছে আজও মাথা নত করলো, এবং শরীরের সমস্ত শক্তি দিয়ে উর্মি জোরে চিৎকার করে উঠল। নিজের ঘর থেকে মায়ের ঘরে গিয়েও একই দৃশ্য আবার দেখলো উর্মি। মা মা মা, ও মা দেখো, তোমার বিছানায় লোকটা বসে আছে। উফ, ও আমি দেখতে পাচ্ছি না। মা আমাকে বাঁচাও, ওই লোকটা আমাকে মেরে ফেলবে। মা, সানোয়ার, সানোয়ার, তাড়াতাড়ি এসো এদিকে। কি হয়েছে উর্মি? বাবা, ওই যে দেখো, তোমাদের বিছানায় ওই লোকটা বসে আছে। কি বলছিস উর্মি এসব? তোর কি হলো বলতো? আমাদের বিছানায় সত্যিই কেউ নেই রে। এদিকে নিয়ে এসো জলি ওকে। না না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। মা মা মা, বাবা, ওই লোকটাকে তাড়িয়ে দাও প্লিজ, ওকে তাড়িয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, চল গেস্ট রুমে যাচ্ছি তো। তুই একটু শান্ত হ বাবা, একটু বস না এখানে। মা, তোমাদের বিছানায়
ওই লোকটার মুখ থেকে রক্ত পড়েছে মা। কি কি বাজে দুর্গন্ধ হচ্ছে, কি জঘন্য, আমার বমি আসছে বাবা, বমি আসছে আমার। আমি মা থাকবো না শান্ত এখানে। হও, এসব বলে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সানোয়ার, ডাক্তার ডাকো, আমার আর এসব ভালো লাগছে না। সকাল তো প্রায় হয়ে এলো, একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে জলি। কিন্তু কিছু ঠিক হচ্ছে না তো। উর্মি, মা আমার কাছে বস তো একটু, আমি পানি নিয়ে আসি। হাত পা মুখে একটু পানি লাগালে দেখবি ভালো লাগবে। আমার খুব ভয় লাগছে মা। ওই লোকটা আমাকে মেরে ফেলবে না তো মা? কিচ্ছু হবে না তোর, কাল সকালেই আমরা ডাক্তারের কাছে যাব, দেখবি সব ঠিকঠাক। এই, ওকে একটু ধরো তো। কুয়াশা, 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 কুয়াশা। উর্মি প্রতি রাতে ভয় পেয়েই যাচ্ছে। সানোয়ার এবং জলি দুজনেই খুব আতঙ্কে আছে তাদের মেয়েকে নিয়ে। তারা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছে যে মেয়েকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখাবে। যখন তারা এসব আলোচনা করছিল এবং ভাবছিল যে মেয়েকে নিয়ে আসলে কিছু একটা করা উচিত, কেন মেয়ে এত ভয় পায়, সেদিন রাতে উর্মি টিভি রুমে বসে টিভি দেখছিল এবং তারপর যখন সে তার বাবার সঙ্গে টিভি দেখা শেষ করে তার রুমে শুতে চলে যায়, তার বাবা তখন সেই টিভি রুমে বসে আছে। উর্মির চিৎকার শুনে তারা ভয়ে উর্মির ঘরে চলে যায় এবং দেখে উর্মি ভয়ে কাঁপছে এবং বলছে যে সেই পান খাওয়া লোকটি, বলছে তার ঘরে কেউ আছে। এবং উর্মি দেখতে পাচ্ছে সেই পান খাওয়া লোকটি নাকি তার বিছানায় উপর হয়ে বসেছিল এবং তার মুখ থেকে পানের রস নাকি রক্ত তার বিছানায় পড়েছে এবং সে অসম্ভব ভয় পেয়ে যায়। এবং এক পর্যায়ে তার মা তাকে তার রুমে নিয়ে যায় শুতে এবং তার বাবা মার সঙ্গে রুমে গিয়েও সে একই দৃশ্য দেখতে থাকে। আসলে উর্মি কি দেখছে? তার উপর কি কোনো আত্মা ভর করেছে? সে কেন সেই লোকটিকে বারবার দেখছে? সেই লোকটি কি চায় উর্মির কাছে? এই সব প্রশ্নের উত্তর আছে কুয়াশার শেষ পর্বে, তাই কোথাও যাবেন না। এখন শুনবেন কুয়াশার তৃতীয় অথবা শেষ পর্ব। আপনার সাথে আছে আমি শারমিন, কুয়াশা, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। কুয়াশা, কুয়াশা, কুয়াশা। যে লোকটাকে উর্মি বারবার দেখছে, সে লোকটা কে? কেন এভাবে উর্মিকে ভয় দেখাচ্ছে? লোকটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। উর্মি ভেবেছিল পানের লাল রং। লোকটার চোখের পাতা একদম স্থির, মৃত মানুষের মতো। তার মানে তো সে মৃত। কি হচ্ছে এসব? কি রহস্য লুকিয়ে আছে ওই ভয়ঙ্কর লোকটার সঙ্গে, তা কেউ জানে না, এমনকি উর্মিও না। সে রাতে উর্মি অনেক আবল তাবল বকেছে। একসময় আকাশ পাতাল জ্বরে মেয়েটা নিস্তেজ হয়ে গেল। ভোরের দিকে খুব জ্বর এলো। সে জ্বরে উর্মি প্রায় অচেতন হয়ে যাচ্ছিল, কোনো কথাই আর বলতে পারছিল না মেয়েটা। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সানোয়ার ডাক্তার নিয়ে এলো। ডাক্তার উর্মিকে দেখে নর্মাল কিছু জ্বরের ওষুধ দিলেন। রাতে যে প্রচন্ড ভয় পেয়েছে উর্মি, সেটাও ডাক্তারকে জানালো ওরা। ডাক্তার যুক্তিসঙ্গত কিছু কারণ দেখালেন এবং বললেন উর্মি ঠিক হয়ে যাবে। কিছু মাল্টিভিটামিনস আর নার্ভের কিছু হালকা ওষুধও প্রেসক্রাইব করলেন ডাক্তার। উর্মি এখন একদম সুস্থ, জ্বরটা একদম সেরে গেছে। ভয়ের বিষয়টা নিয়ে কেউ আর কোনো কথা বলেনি। ঘুমটুম ঠিক মতোই হচ্ছে উর্মি, নিশ্চয়ই ওসব ভুলে যাবে। তারপরও একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে একটু পরামর্শ করবে জলি। ডাক্তারও বলেছেন ভালো হবে এতে। উনি বললেন সাইকোলজিস্ট মেহরুন্নেসার নাম। আগামীকাল উর্মিকে নিয়ে যাবে মেহরুন্নেসার কাছে। সিরিয়াল পাওয়া গেছে অবশেষে। আসুন, ভেতরে আসুন। কেমন আছেন? জি আপা, ভালো আছি। আমি ফোনে কথা বলেছিলাম আপনার পিএস এর সঙ্গে, উনি লিখে রেখেছেন বোধহয়। হ্যাঁ, আপনার মেয়ের ব্যাপারে কথা বলবেন, তাই তো? সাইকোলজিস্ট মেহরুন্নেসা অনেকক্ষণ ধরে উর্মির সঙ্গে কথা বলে উর্মি ভয় পেল। এবার বাড়িতে নয়, বাড়ি ফেরার পথে। আরে ভয়টা যে এতটা মারাত্মক হবে সেটা জলি বা সানোয়ার কেউ বুঝতে পারেনি। আসছি, একটু দাঁড়া না রে বাবা, বেল দিয়ে অস্থির হয়ে যাচ্ছে।
মা 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 দেখো দেখো একবার মা। উর্মি, তুই এত ঘামছিস কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মা আমার সঙ্গে নিচে চলো, আমি একটা জিনিস দেখাবো তোমাকে, তুমি নিচে চলো। এখন নিচে কেন? আর কি দেখাবি? বারান্দা থেকে দেখা। মা মা আমার সঙ্গে আজ আবার বাজার ওই লোকটা। মানে কি বলছিস উর্মি? ডাক্তার কি বলেছিল তোকে মনে নেই? মা আমার 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 কথা তুমি বিশ্বাস করছো না তাই না? না, বিশ্বাস করছি না, কারণ ওসব আমি বিশ্বাস করতে চাইও না। আমার মেয়ে একদম ঠিক আছে, আজে বাজে বিষয় নিয়ে ওকে মাথা ঘামাতে দেব না আমি, ব্যাস। মা আমার কথাটা শোনো প্লিজ। উর্মি, কোনো কথা নয়, চলো ফ্রেশ হয়ে এসো, একসঙ্গে খাবো। মা প্লিজ বারান্দায় চলো, আমি তোমাকে দেখাবো রাস্তায়। কোথায়? কি দেখবো? কে আছে রাস্তায়? এসব যে তোর মনের ভুল ছিল সেটা তো এখন তুই জানিস। ডাক্তার তোকে বারবার। মা মা ওই যে দেখো, ওই যে রাস্তার উল্টো পাশে ওই বাড়ির কাঁচগোলাপ গাছটার নিচে একজন দাঁড়িয়ে আছে আমাদের বারান্দার দিকে তাকিয়ে। দেখেছো দেখেছো তুমি? হ্যাঁ দেখছি, একজন বাদামওয়ালা দাঁড়িয়ে আছে। বাদামওয়ালার বাম পাশে দেখো, দেখেছো? বাদামওয়ালা ছাড়া ওখানে আর কোনো লোক দাঁড়িয়ে নেই উর্মি। এবার কিন্তু আমি রেগে যাব। চলো ভিতরে চলো। আবার কে এলো এখন? আরে কেউই তো নেই, তাহলে কলিং বেলটা কে চাপলো? মা আমি দেখছি। না না, তোকে দেখতে হবে না, আমি ডোর হলে দেখেছি কেউ নেই। ভুলে হয়তো কেউ বেল দিয়ে ফেলেছে। মা ওই লোকটা না তো? কি যে বলিস তুই? তোর কথা মতো ওই লোকটা যদি অদৃশ্যই হতে পারে তাহলে আবার কলিং বেল বাজিয়ে ভেতরে আসতে হয়? না মা, হয়তো তোমাকে ভয় দেখাতে চাচ্ছে। আমি অত ভীতু নই। আশ্চর্য, কে এমন বিরক্ত করছে? দাঁড়া, ইন্টারকমে ফোন দিয়ে মতিনের সঙ্গে কথা বলছি। হ্যালো মতিন, এইমাত্র কি কেউ বিল্ডিং এর 4 তলায় এসেছে? জি ম্যাডাম, একজন আসছে, সে তো 3 তলায় গেছে। ও আচ্ছা, ঠিক আছে। কেন, কোনো সমস্যা ম্যাডাম? না না, সমস্যা নয়। মা আমার কেমন যেন অদ্ভুত লাগছে বিষয়টা। এতগুলো বেল, আবার বারান্দা দিয়ে দেখলাম ওই লোকটা নেই। 3 তলায় কেউ একজন এসেছে, হয়তো ভুলে 4 তলায় বেল দিয়ে দিয়েছে। কিন্তু তাই বলে কলিং বেল যে বাজাবে তাকে দেখা যাবে না? উর্মি, জলদি খেতে আয়। কলিং বেলের বিষয়টা জলের মাথা থেকে একদম উড়ে গেছে। কেননা অনেকে আমরা লিফটের 3 চেপে 4 তলায় চলে আসি, কারণ কোন কোন লিফটের গ্রাউন্ড ফ্লোরকে জি দিয়ে মার্ক করা থাকে। যারা সবসময় 1, 2, 3 মার্ক করা লিফটে ইউজ করেন তাদের ক্ষেত্রে ভুলটা হতেই পারে। কাজে 3 তলার সেই গেস্টের ভুলই ধরে নিয়েছে জলি। কিন্তু সত্যি কি তাই, নাকি অন্য কোনো রহস্য ছিল ওই কলিং বেলে? ওই অশুভ কলিং বেলের আওয়াজ জলের জীবনে অন্য কিছুর ইঙ্গিত দিল না তো? জলি রান্নাঘরে খাবার গোছাচ্ছিল, তখন উর্মি এসে দরজাটা খুলল। আর মা মা মা! উর্মি, কি ব্যাপার? তুই দরজা খুলেছিস কেন? দেখো মা, পাপোশের উপর লাল রঙের কি যেন লেগে আছে, রক্ত নাকি? আশ্চর্য, তাই তো। কি লেগে আছে? কে ফেললো ওখানে? মা মা ওই দেখো, 5 তলায় ওঠার সিঁড়ির মাথায় দেখো লোকটা দাঁড়িয়ে আছে, পাপোশের রক্ত ওই ফেলেছে। কোথায়? কোন লোকটা? দেখি দরজা বন্ধ করতো। আবার শুরু হচ্ছে এসব, তাই না? চল তো, আমার সঙ্গে চল। মা আমার ভীষণ ভয় লাগছে মা। আহা, ভয়ের কিচ্ছু নেই। তোর বাবাকে ফোন দিয়ে বলছি যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আজ। তুই টেনশন করিস না, কিছুই ছিল না দরজার বাইরে। ভুলে যা তো এই ঘটনা। সবাই যতটা সহজে উর্মিকে সব ভুলে যেতে বলে, ততটা সহজে উর্মিকে সব ভুলতে পারে বা পেরেছে শেষ পর্যন্ত? এতগুলো দিন পর তবে কেন আবার নতুন ঘটনার সামনে দাঁড়াতে হচ্ছে উর্মিকে? কলিং বেল চেপে ওই ভয়ঙ্কর কুৎসিত লোকটা যদিও 3 তলার সিঁড়িতে দাঁড়িয়েছিল, তবু লোকটার সঙ্গে উর্মির আবার দেখা হলো। আরে দেখাটা উর্মিকে বদলে দিল সারা জীবনের জন্য। কি হয়েছিল বা
কি দেখেছে উর্মি তা শুধু উর্মিই জানে। উর্মি, এই উর্মি, তুই এভাবে বসে আছিস কেন? কি হয়েছে তোর? উর্মি, ওঠ মা, চল আমার সঙ্গে ঘরে চল। তোর বাবাকে এক্ষুনি আসতে বলছি। তুই ভয় পেয়েছিস মা? এই তো আমি, ভয়ের কিচ্ছু নেই। উর্মি, উর্মি মা, উর্মি। উর্মি বাথরুম থেকে জোরে চিৎকার করে ওর মাকে ডাকছিল। জলি দৌড়ে এসে বাথরুমের দরজাটা খুলে দেখে উর্মি হাঁটু গেড়ে উবু হয়ে হা করে বাথরুমের মেঝেতে বসে আছে। এক সেকেন্ডে জলির সমস্ত মানসিক শক্তি যেন কর্পূরের মতো উবে গেল। জলির চোখ এই দৃশ্য সহ্য করতে পারছে না। কেমন ঘটনা ঘটলো যে অল্প সময়ের মধ্যে মেয়েটার এই অবস্থা হয়ে গেল? উর্মির মুখ থেকে লালা ঝরছে। কি ভয়ঙ্কর কুৎসিত যন্ত্রণাদায়ক দৃশ্য! এটা জলি ছাড়া আর কেউ জানে না। সানওয়ারও বাড়িতে নেই। উর্মি কোনো কথা বলছে না। সব দোষ জলির। কেন মেয়েটাকে ঘরে একা একা আসতে দিল? কেন বুঝলো না মেয়েটা প্রচন্ড ভয় পাচ্ছে? হ্যালো ম্যাডাম, একজন বয়স্ক লোক আপনাদের সাথে দেখা করতে চায়। কে? নাম বলেছে? নাম বললো লিয়াকত আলী, কিন্তু উনি আপনাদের কোনো আত্মীয় না। আচ্ছা, দাঁড়াতে বলো, আমি তোমার স্যারকে পাঠাচ্ছি। এই শুনছো, নিচে কে একজন এসেছে, আমাদের সঙ্গে দেখা করতে চায়। কে? নাম বলেনি? হ্যাঁ, লিয়াকত আলী। তোমার গ্রামের কেউ নয় তো? উর্মিকে দেখতে এসেছে হয়তো। না তো, এই নামে তো আমার পরিচিত কেউ নেই। আচ্ছা, নিচে গিয়ে কথা বলে দেখি। শোনো, বুঝে শুনে বাড়িতে এনো কিন্তু। আজকাল অপরিচিত লোকদের একদম বিশ্বাস করা যায় না। সাহায্যের নাম করে ডাকাতি করে চলে যাবে। যে বয়স্ক ভদ্রলোক সানার হকের সঙ্গে দেখা করতে এসেছেন, উনি অনেক বছর পর এলেন। আগে প্রতি বছরই নাকি আসতেন। এখন বয়স হয়ে গেছে তাই। আর এই ফ্ল্যাটের 4 তলায় ওনার মেয়ে থাকত। তখন অবশ্য বিল্ডিংটা 4 তলা পর্যন্তই ছিল। আজ ওনার মেয়ের মৃত্যু দিবস। সেদিনের রহস্যময় ঘটনা উর্মি আর তার বাবা মাকে বলতে পারেনি কোনো দিন। কারণ ওই দিনের পর থেকে উর্মি আর কথা বলেনি। অনেক ডাক্তার, কবিরাজ, সাইকিয়াট্রিস্ট, পানি পড়া, ঝাড়ফুঁক, আয়ুর্বেদিক চিকিৎসা, হোমিওপ্যাথি সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। শুধু কড়া ঘুমের ওষুধে উর্মি অসাড় হয়ে ঘুমায়। আর ঘুমিয়ে গেলে ওকে জলি আর সানওয়ার অনেক কষ্টে বিছানায় শুইয়ে দেয়। বাকি সময় উর্মি 2 হাত সামনে রেখে হাঁটু গেড়ে হা করে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। আর তখন ওর চোখের পাতা থাকে স্থির। কোনো কিছুই বলতে পারে না, শুধু অদ্ভুত স্বরে চিৎকার করে। ডাক্তার বলেছে প্রচন্ড ভয়ে ওর ব্রেনে একটা শক পেয়েছে। নিশ্চয় এমন কোন রহস্য আছে পৃথিবীতে যা মানুষ আজও কাউকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারে না, পারবেও না। এখন জলি এবং সানওয়ার বিশ্বাস করে গতানুগতিক দেখার বাইরেও একটা রহস্যময় জগৎ আছে, যে জগতের অনেক ঘটনাই মানুষের ধরা ছোঁয়া বা দেখার বাইরে। আর এটাও বিশ্বাস করে উর্মি সত্যি সত্যি কোনো ভয়ঙ্কর সেই রহস্যময় জগৎটা দেখতে পেত। হয়তো এখনো পায়, কিন্তু বলতে পারে না। রহস্যময় কি ঘটনা সে জগতে ঘটে তা জানতে খুব ইচ্ছে হয় জলি আর সানওয়ারের। আর বারবার ওরা এক জায়গায় আটকে যায়, তা হচ্ছে ভয়। এবারে 4 তলায় তখন ওনার মেয়ে লুবনা আর তার হাজবেন্ড ছাড়া আর কেউ থাকতো না। লুবনা ছিল বেশ সুন্দরী, তাই ওর হাজবেন্ড ওকে সবসময় সন্দেহ করত। কারণ লুবনার হাজবেন্ড অতটা সুশ্রী নয়, তার উপর সারাক্ষণই পান খেয়ে ঠোঁটের দুপাশে বিশ্রী ঘায়ের মতো ছিল। এটা নিয়ে হয়তো সে বিচলিতই থাকতো মনে মনে। লুবনাকে অবশ্য কলেজে ভর্তি করে দিয়েছিল, কিন্তু পেছন পেছন সবসময় স্পায়ের মতো লেগে থাকতো। বড় ব্যবসায়ী ছিল ঠিকই, মনটা ছিল খুবই ছোট আর কুৎসিত।
একদিন কলেজের বাইরে লুবনাকে দূর থেকে ওর বান্ধবীর সহ একটা ছেলের সঙ্গে খুব হেসে হেসে কথা বলতে দেখে মাথায় আগুন ধরে যায়। সেদিন এই বিষয় নিয়ে লুবনাকে কিছু বলে না ঠিকই, কিন্তু তারপর আবারও দেখে ওই ছেলেটার সঙ্গে, সহ্য করতে পারে না। পরদিন যখন দুপুরে লুবনা ঘর মুছতে থাকে, তখন পেছন থেকে মুখ চেপে ধরে ছুরি দিয়ে গলা থেকে পেট পর্যন্ত চিরে দেয়। লুবনা সঙ্গে সঙ্গে মারা যায়। ঘর মোছার সময় লুবনা হাঁটু গেড়ে ফ্লোরে উবু হয়ে বসেছিল, আর ওই অবস্থাতেই মেরেছে ওকে ওর স্বামী। লুবনার মুখ দিয়ে অনর্গণ রক্ত পড়ছিল তখন। লুবনাকে খুন করার পর লুবনার স্বামী বদ্ধ উন্মাদ হয়ে যায়, এবং যতদিন বেঁচে ছিল সে ততদিন লুবনার মতো মেঝেতে হাঁটু গেড়ে উবু হয়ে বসে থাকত। ভয়ঙ্কর অন্যায় করলে প্রকৃতি নিজে সে অন্যায় শোধ নেয়। ওই অবস্থায় লুবনার স্বামী একদিন নিজেই নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যা করে। দুইটা অপমৃত্যুর পর থেকে নাকি ওই বাড়িতে লুবনা আর লুবনার স্বামীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াত। একের পর এক ভাড়াটিয়া ওই 4 তলা ছেড়ে চলে যেতে লাগলো। সবারই এক কথা, ভয়। একসময় বাড়ি ভেঙে বিশাল এই 12 তলা ফ্ল্যাট তৈরি হলো, আর ওই ফ্ল্যাটের ভয়ঙ্কর সেই ভয়ের 4 তলায় এসে বাসা বাঁধল সানোয়ার আর জলির দুর্ভাগ্য। তা না হলে কেন আজ এই অবস্থা হবে উর্মির? লুবনার বাবা মা যখন উর্মির অসুস্থতার কথা শুনেছেন, তখন উর্মির মা বাবার সঙ্গে দেখা করতে চেয়েছেন এবং সমস্ত ভয়ের রহস্যটা ওনাদের বলতে চেয়েছেন। ব্যাস এইটুকুই। এই ঘটনা শোনার পর সানোয়ার সাহেব আর জলি আবারও বাসা পাল্টালেন এবং 27 নম্বর রোডের এই 4 তলার ফ্ল্যাটটা বিক্রি করে দিলেন। তবে কোনো পরিবারের কাছে নয়, কোনো একটা কোম্পানির গোডাউন হিসেবে ওর ফ্ল্যাট এখন ব্যবহার করা হয়। তবে আশ্চর্য বিষয় হচ্ছে, এখনো অনেক শ্রমিক রাত অথবা ভর দুপুরে বা ভর সন্ধ্যায় প্রচন্ড ভয় পায়, কিন্তু কি দেখে এত ভয় পায় তা গুছিয়ে বলতে পারে না কেউই। সত্যি, ভয় হয়তো অন্য কাউকে বুঝিয়ে বলা সম্ভব নয়, সেই বোঝে যে ভয়টা পায়। ভয়ের বর্ণনা কেবল ভয়। কুয়াশা, কুয়াশা, কুয়াশা। এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল ভয়। লিখেছেন মাসুদার রহমান মেঘনা এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো বলে দিচ্ছি। উর্মির চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, জলির চরিত্রে ছিলেন তানজিলা, সানোয়ারের চরিত্রে মঞ্জু, সাইমার চরিত্রে অভিনয় করেছেন মৌ, ডক্টর মেহরুন্নেসার চরিত্রে মেঘনা এবং মতিনের চরিত্রে অভিনয় করেছেন মনির।